আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1316তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ জোসেফ কবিরাজের জীবনের কিংবা জোসেফ আলীর জীবনের চরম ভয়ঙ্কর রকম এক আশ্চর্যজনক পরীর সাথে ভালোবাসামুখর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল ভালোবেসে আয়নার ভিতর পরীকে বন্দি করে যুবক। ভালোবেসে আয়নার ভিতর পরীকে বন্দি করে এবং সেই আয়না থেকেই পরীকে মুক্তও করে। হৃদয় স্পর্শ করার মতো চরম ভয়ঙ্কর রকম আশ্চর্যজনক ভালোবাসামুখর এক ভৌতিক বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যন্ত এলাকার ভাই বরিশালের জোসেফ আলীর জীবনের বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে জোসেফ আলীকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম জোসেফ আলী, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে মেলা দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে আসলে তেমন কিছুই করতো না। আমার দাদার কিছু সামান্য সয় সম্পত্তিগুলো ছিল, এগুলোই আমার দাদা দেখাশোনা করতে, এগুলোতে চাষাবাদ করতে এবং এই দিয়ে আমাদের পরিবারটা চলতো। তার পাশাপাশি আমার দাদি হাতের অনেক কাজ জানতো এবং একটা সময় আমার দাদি কবিরাজিও করতো। লোকের মুখে শুনেছিলাম আমার দাদি জয়নবা, আমার দাদির নাম হচ্ছে জয়নবা। তো জয়নবা কবিরাজ একটা সময় আমাদের এলাকাতে অনেক পরিচিত ছিল এবং অনেকেই জয়নবা কবিরাজের কাছে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আসতো। একটা পর্যায়ে আমি শুনেছিলাম যে আমার দাদির সাথে নাকি একটা পরী ছিল এবং ওই পরী থাকার কারণেই আমার দাদি বিভিন্ন মানুষের সাথে কবিরাজি করতো, মানুষের সমস্যার সমাধান করতো। এক পর্যায়ে যে কোনো কারণেই আমার দাদির কাছ থেকে এই পরীটা চলে যায় এবং পরী চলে গেলে পরে আমার দাদি তখন করে কি, এই হাতের কাজগুলা করে, যেমন হাতের বিভিন্ন বিছনা বানায়, তারপর হচ্ছে হাত পাখা বানায়, এইটা ওইটা আমার দাদি এগুলোই বানায় এবং দূর দূরান্ত থেকেও মানুষরা আমার দাদির কাছ থেকে হাতে বানানো এই জিনিসগুলো কিনতে আসে। এগুলো বিক্রি করেও আমার দাদি আমাদের পরিবারের জন্য অনেক সাহায্য সহযোগিতা করত। দেখা যায় আমার বড় 3 বোনের পড়াশোনা থেকে শুরু করে আমার বড় 3 বোনের খরচ সম্পূর্ণ আমার দাদি একাই বহন করত। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমার দাদি আমাকে অনেক বেশি আমার দাদি আমাকে ভালোবাসতো এবং দাদি আমাকে ছাড়া কোনো কিছুই বুঝতো না। কখনো আমাকে ছাড়া খাইতো না, আমাকে ছাড়া ঘুমাইতে যাইতো না। আমি অসুস্থ হলে পরে আমার দাদি পাগল হয়ে যেত যে কীভাবে আমাকে সুস্থ করা যায়। এত আদর আর ভালোবাসার মাঝে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে বড় হচ্ছিল। একটু একটু বড় হওয়ার পরে তখন মায়ের মুখে জানতে পারে যে আমার দাদির সাথে একটা সময় পরী ছিল এবং এই পরী আমার দাদির কাছ থেকে চলে যায়। তখন আমি বারবার দাদিরে বলি, দাদি, পরী তোমার কাছে ছিল, পরী তোমার কাছ থেকে কেন চলে গেল, পরী তোমার কাছে কেন আসলো, কিভাবে আসলো এবং কেনই বা চলে গেল। এই ধরনের উদ্ভট প্রশ্ন আমি অলওয়েজ আমার দাদিকে করতে থাকি এবং আমার প্রশ্নগুলো পেয়ে আমার দাদি রীতিমতো বিরক্ত হয়ে যেত। আমারে বলতো, যদি আমার সাথে এরকম করিস কেন, আমার সাথে এরকম কেন করিস, আমার সাথে পরী ছিল, যাই ছিল, এখন তো আর নাই, এখন কেন এরকম করিস। আমি অলওয়েজ আমার দাদিকে বলতাম, না দাদি, তোমার সাথে পরী ছিল তো, কিভাবে ছিল, আমার একটু খুলে বলো, আমি একটু শুনি। মানে অলওয়েজ আমি দাদিকে এই পরী নিয়ে বিরক্ত করতাম। তো দাদি খুবই বিরক্ত হতো আবার মজাও পাইতো। একটা সময় দাদিরে বলে, ও দাদি, তোমার সাথে যখন পরীটা ছিল তখন এই পরীটা দেখতে কেমন ছিল, আমাকে একটু বলবা। আমার দাদি তখন পরীর বর্ণনা দিত। এটা কি আসলেই দাদি পরীকে দেখেই বর্ণনা দিত, না পরী দেখতে কেমন হয় এটা জাস্ট আমাকে একটু ধারণা দেওয়ার জন্য বলতো। দাদি বলতো, অনেক সুন্দর চেহারা, অনেক মায়াবী চেহারা, অনেক লম্বা, অনেক ফর্সা এবং মুখের দিকে তাকিয়ে থাকতে মন চায়, খুবই সুন্দর চেহারা, এরকম করে দাদি আমাকে বলতো। আমি অলওয়েজ দাদির মুখে এই পরীর শুনতাম, পরীর কথোপকথন শুনতাম এবং পরীর এটা সেটা আমি তখন শুনতে পাইতাম। তো ওই সময়টাতে আপনার রেডিওতে নাটক শোনা চাইতো, রেডিওর মাধ্যমে অনেক নাটক হতো। এখন তো আমরা নাটক টিভির পর্দায় দেখি, ওই সময় রেডিওতে একটা নাটক শোনা হতো, আর রেডিওতে নাটক শুনতাম। তো ওই সময় একটা রেডিওর অনুষ্ঠানের ভিতরে আমি তখন বয়স আমার কত হবে, 6-7 বছর মতো হবে এরকম, বাট 6-7 বছর হলেও না, আমি একটু বোকা টাইপের ছিলাম।
6-7 বছরের ছেলেরা কিন্তু অনেকটাই চালাক হয়ে যায়, বাট আমি একটু বোকা ছিলাম। আমি সম্পূর্ণ রকমের বোকা ছিলাম, আমি ঠিকমতো কথাও বলতে পারতাম না। কথা বলার সময় আমি লিয়ে লিয়ে কথা বলতাম। তো ওই সময় রেডিওর মধ্যে নাটক শুনতে শুনতে হঠাৎ করে আমি আমার দাদিরে বলতেছি, ও দাদি, মানে ওই নাটকের মধ্যে শুনেছিলাম যে আয়নার ভিতরে পরীকে বন্দি করা যায়, মানে আয়নার মধ্যে পরীরে বন্দি করে এবং ওই পরীকে বন্দি করে এবং পরীর সাথে যুবকের ভালোবাসা হয়, এরকম একটা গল্প আমি তখন ওই আমাদের রেডিওর অনুষ্ঠানে আমি তখন শুনতে পাই। তা আমি করলাম কি, আমাদের বাড়িতে একটা আয়না ছিল, মোটামুটি একটু বড়ই ছিল, একদম ছোট এরকম না, আবার একদম যে বড় তাও না, মিডিয়াম আকারের একটা আয়না ছিল এবং এই আয়নার 4-5টা আপনার কাঠের ফ্রেম দিয়ে বাঁধাই করা ছিল। তো জানি না আয়নাটা কোত্থেকে আসা, আমার মায়ের কাছে শুনেছিলাম এটা অনেক বছর আগে এবং আমার মায়ের বিয়ের সময়কার আয়না, ওই তো বুঝতে পারেন যে কত বয়সের, কিন্তু আয়নাটা অনেক ভালো। আমি একদিন আমার দাদির কাছে যাই, রাতের বেলায় বলতেছি, দাদি আমার এই আয়নার মধ্যে একটা পরীরে বন্দি করাই দাও। মানুষ পরীরে নাকি আয়নার মধ্যে বন্দি করতে পারে, তুমি আমার আয়নার মধ্যে একটা পরীরে বন্দি করে দাও এবং দিলে পরে আমি এই পরীটারে বিয়ে করব। এই আয়নার মধ্যে একটা পরী বন্দি করে দাও। আমার দাদি তখন আমারে বলে, কি আয়নার মধ্যে পরিবন্দি করবো, কি বলিস তুই এগুলো, তুই কি পাগল হয়ে গেছিস? আমি তখন বললাম যে না দাদি, ওই দিন আমরা রেডিও অনুষ্ঠানে শুনলাম যে পরীকে নাকি আয়নার মধ্যে বন্দি করা যায়, তো তুমি তোমার একটা পরীকে আমাকে আয়নার মধ্যে বন্দি করে দাও এবং আমি যখন বড় হবো এই পরীটাকে আমি আয়না থেকে বের করে বিয়ে করব। আমি যখন বড় হব তখন আমি বড় হলে পরে আমি পরীটারে আয়না থেকে বের করে আমি পরীটাকে বিয়ে করব। আমার আয়নার মধ্যে একটা তুমি পরী বাঁধাই দাও, এরকম করে আমি দাদিরে বলতাম, মানে সবসময় দাদিরে বলতাম। তো এরকম করতে করতে একদিন রাতের বেলায় দাদি আমারে করলো কি, যে আচ্ছা ঠিক আছে, যা তুই আয়নাটা নিয়ে আয়, আমি তোর আয়নার মধ্যে পরীরে বন্দি করাই দিব। তো আয়নাটা তখন আমি আমার দাদির কাছে নিয়ে যাই, দাদির কাছে নিলে পরে দাদি তখন আয়নার দিকে তাকায় কি জানি মন্ত্র পড়ে, এবং মন্ত্রগুলো যখন আমার দাদি পড়ে আমি তো দাদির চোখের দিকে তাকিয়ে আছি, দাদির চোখগুলো তখন একেবারে বড় বড় হয়ে যায়, নিজের ছবির দিকে নিজে তাকিয়ে আছে, মানে নিজের চেহারার দিকে আয়নার মাঝে নিজেই তাকিয়ে আছে, মনে হয় নিজের ছবির দিকে নিজে তাকিয়ে নিজেই ভয় পাচ্ছে, খুবই ভয়ঙ্করভাবে আয়নাটার দিকে তাকিয়ে আছে। এবং অনেকক্ষণ ধরে আয়নার দিকে তাকিয়ে থাকার পরে আমার দাদি তখন আয়নাটা নামাইলো এবং ওই সময়টাতে ভাই সত্যি কথা বলতে একটা সুঘ্রাণ আমার নাকের কাছে আসছে, মানে দারুণ একটা ঘ্রাণ, এত মিষ্টি ঘ্রাণ, এত সুগন্ধ কিন্তু আমি অন্য আমার জীবন আর কখনোই পাইনি। দাদি আমাকে বলে, যা আয়নার মধ্যে তোর পরীরে বন্দি করাই দিছি, আয়নার মধ্যে তোর পরী আছে, আয়নাটা কখনো ফেলে দিস না, তাইলে পরী মরে যাবে। তো আমি তো ছোটো মানুষের মতোই ছিলাম। পরে আমি আয়নাটা নিয়ে ঘরের মধ্যে আসি এবং ঘরের মধ্যে আসলে পরে ওই রাতে আমি তখন ঘুমাই, ভোর রাতে মানে আমার দাদা চিৎকার করে এবং দাদার চিৎকার আমার তখন ঘুম ভাঙে। ঘুম ভাঙলে আমরা তখন সবাই মিলে দৌড়িয়ে ওই দাদার রুমে যাই এবং যাওয়ার পরে দেখতে পাই যে দাদা তখন একটা সাদা চাদর দিয়ে দাদির মুখটা ঢেকে দিয়েছে। তো দাদির মুখটা ঢেকে দিয়েছে পরে মানে তখন বুঝতে পারি যে আমার দাদি মারা গেছে। তো একটা মানুষ মারা গেলে সে আর ফিরে আসে না, এটা ভাই আমি তখনও জানতাম না, মানে আমি তখনও বুঝতাম না। আমার দাদি, আমার মা বলে যে তোর দাদু চলে গেছে, তোর দাদু চলে গেছে, মারা গেছে এটা বলে না, বলে তোর দাদু চলে গেছে। তা আমি বলি আমার মায়েরে, তুমি এত কান্না করো কেন, দাদি চলে গেছে তাতে কী হয়েছে, দাদি তো আবার আসবো। দাদি চলে গেছে, আমার দাদি মাঝে মাঝে তার বাপের বাড়ি যাইতো, তো তারপর চলে আসতো। আমি দাদিরে বলি যে দাদি গেছে তো কী হয়েছে, দাদি আবার চলে আসবে, এগুলো বলতাম। মা বলে তোর দাদি যেখানে গেছে ওখান থেকে কোনো মানুষ আর ফিরে আসে না, তোর দাদি যে জায়গায় চলে গেছে ওই জায়গা থেকে আর কোনো মানুষ এই পৃথিবীতে ফিরে আসে না। তারপরে মা, বাবা, কাকা, আমার বড় বোনেরা সবাই তখন কান্নাকাটি করতেছে, প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছে। এই কান্নাকাটি মাও কাঁদে, আমার বাবাও কাঁদে, আমার ভাই বোন সবাই তখন কান্না করে, মানে সবার তখন আমার দাদির সবাই ভালোবাসতাম, আমরা সবাই দাদিকে ভালোবাসতাম, আমরা দাদির অনেক ভক্ত ছিলাম, দাদির ছাড়া কোনো কিছুই বুঝতাম না। এবং সারাক্ষণ মন খারাপ হলে দাদির রুমে চলে আসতাম, দাদির সাথে গল্প গুজব করতাম, দাদির সাথে আড্ডাবাজি করতাম এবং এসব করলে পরে মুহূর্তের মধ্যে মন তখন ভালো হয়ে যাইতো, একেবারে মন পুরপুরে হয়ে যাইত। তো দাদির সাথে এত ভালো বর্নিং ছিল, দাদি হঠাৎ করে মরে গেল এটা কেউ মেনে নিতে পারি নাই। সবাই তখন কান্নাকাটি করতেছি, মন খারাপ করতেছি এবং একটা সময় দাদির দাফন কাফন হয়ে গেল। তো দাদির দাফন কাফন হয়ে যাওয়ার পরে আমি মাঝে মাঝে দাদির কবরের কাছে যাইতাম, দাদির কবরের কাছে বসে থাকতাম। কিন্তু ওই যে দাদি আমাকে বলেছিল আয়নার মধ্যে পড়ি আছে, এটার পরে কী করতাম জানেন, আমি সবসময় আয়নার সামনে বসে থাকতাম এবং আয়নার সামনে তো আমি নিজেকে নিজে দেখতে পেতাম, নিজেকে নিজে দেখে আমি মনে করতাম এটাই পড়ি। আমি বলতাম তুমি ভালো আছো, এবং আমার কাছে মনে হতো যে আয়নার ভিতর থেকে কেউ একজন উত্তর দেয় যে হ্যাঁ ভালো আছি, এমন করে মনে হয় আমাকে রিপ্লাই করতেছে। এরকম করে দীর্ঘদিন যাবৎ আমি এই আয়নার সাথে কথা বলে যাচ্ছি। তো ঠিকমতো পড়াশোনা করি না এবং দৌড় দিয়ে আয়নাটা লয়ে যায় আমার মায়ের যায় বলি যে মা পরি এটার মধ্যে আছে, দাদি এই আয়নার মধ্যে পরিরে বন্দি করাই দিছে। এইরকম করে আমি তখন সবসময় এগুলো বলতাম। তো মা, একে তো দাদি মারা গেছে, সাংসারিক অভাব, দাদি থাকতে তো আমাদের মোটামুটি ইনকামের একটা ভালো রাস্তা ছিল, দাদি হাতে হাত পাখা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের চাদর সেলাইয়ের কাজ এটা ওইটা করতো, দাদি পরিবার ভালোই চলতো।
এরই মাঝে হঠাৎ করে দাদি মারা গেল। আমার 3টা বোন আছে, 3টা বোনের একটা বোনেরও বিয়ে হয়নি, বড় বোন তো একেবারে বিয়ের উপযুক্ত হয়ে আছে। এবং আমার মা তখন খুব টেনশন, উনি সবসময় মার কাছে যায় যে মা দেখো এটার মধ্যে পড়ি আছে, মা দেখো এটার মধ্যে পড়ি আছে, দাদি বলছে এটার মধ্যে পড়ি আছে। এরকম করতে করতে একদিন দুপুরবেলা আমার মা আমাদের বাড়ি থেকে মোটামুটি খানিকটা দূরে একটা দিঘি আছে, বিশাল বড় একটা দিঘি, অনেক বড় দিঘি। তো মা করছে কি, দুপুরের পরে ওই দিঘির পাড়ে গিয়ে বসে আছে। তো মা দিঘির পাড়ে বসে আছে, মার বাবার সাথে অনেক ঝগড়া হয়েছে। এটা কিন্তু জানতাম না যে আব্বুর সাথে ঝগড়া হয়েছে। আব্বুর সাথে অনেক ঝগড়া করে, আব্বু কোনো কাজ কাম করে না, সামান্য জমি জমা করে এবং বাইরে মানুষদেরকে সময় দেয়, বাইরে মানুষের সাথে আড্ডাবাজি করে, কোনো কাজের প্রতি আব্বার কোনো মনোযোগ নেই, আব্বা কোনো মনোযোগ দিয়ে কোনো কাজ করে না, সংসার ঠিকমতো চলে না, সংসারে প্রচণ্ড রকমের অভাব অনটন, এগুলো আমার আম্মা বলতেছে। এগুলো নিয়ে আব্বার সাথে ঝগড়া করে। তো দিঘির পাড়ে গিয়ে আম্মা বসে বসে কান্না করে দুপুরের পরে। তা আমার কাছে ওই দিন মনে হচ্ছিল কি জানেন, যে আমি মনে হয় আয়নার মধ্যে একটা মেয়েকে দেখতে পাইছি। মানে আমার একটা ধারণা আর কি, আমার কাছে মনে হলো যে আমি আয়নার মধ্যে একটা অপরূপা সুন্দর মেয়েকে আমি দেখতে পাইছি আয়নার ভিতরে। তো এটা দেখতে পাওয়ার পরে আমি তখন করলাম কি, দৌড়িয়া মায়ের কাছে গেছি। মা তখন দিঘির পাড়ে বসেছিল। দৌড়িয়া মায়ের কাছে যেয়ে বলতেছি, ও মা দেখো না, আয়নার মধ্যে না একটা জিনকে, মানে একটা পুরীকে আমি দেখতে পাইছি, মা তুমি দেখো। তো মা তো কান্না করতেছে, একে তো কান্না করতেছে, তার উপর আমি আয়না দেখানোর জন্য বহুত চিল্লাইতেছি। মা তখন করলো কি, আয়নাটা নিয়ে একেবারে ফিক্কা মারছে, খুব জোরে মারছে, ঢিল মারছে দিঘির মাঝখানে, একদম দিঘিতে মধ্যে আয়নাটা পড়ে গেছে। আয়নাটা দিঘির মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পর আমি তখন কান্না করতে শুরু করি যে এটা তুমি কী করলা, তুমি আমার আয়নাটার কেন দিঘিতে পালাই দিলা, আয়নার মধ্যে তো পড়েছিল, এখন আমি পরিরে কই পাবো। দাদি আমারে বলছে যাতে কোনোদিন আমি আয়নাটা ফেলে না দেয়, আয়নাটাকে ফেলে দিলে আমি পরিটারে হারাবো। এই আম্মা তখন আমার ওইখানে খুব মারে, মানে পুকুর পাড়, মানে দিঘির পাড়ে আমাকে অনেক মারে। কান্না করতে করতে বাড়ি এসে পরে আমার বড় বোন আমাকে আদর করে, বড় বোন আদর টাদর করে ঘরে নিয়ে যায়। তাই রাতের বেলা আমি আমার বড় বোনের সাথেই ঘুমাই। তাই আমি বড় আপুরে বলি, বড় আপু আমারও আয়নাটার মধ্যে না একটা পরি ছিল, আমার দাদি আয়নার মধ্যে পরিটারে বন্দি করে দিছিল, কিন্তু আমার মা আয়নাটা ফেলে দিছে। এখন তো মনে হয় পরিটা মরে গেছে না, পুকুরে পড়লে তো পরিটা মরে যায়, পানির নিচে কি পরি বাঁচতে পারে? আমার বড় বোন আমাকে বলে যে জোসেফ, পানির নিচে পরিটা বেঁচে থাকে, পরিদের নিঃশ্বাস নিতে হয় না, পরিটা পানির নিচে বাঁচতে পারে, তোর পরিটাও পানির নিচে বেঁচে আছে, তুই একদিন দেখবি তোর পরিটাকে তুই পাবি, তোর পরিটাকে তুই একদিন পাবি, তুই মন খারাপ করিস না, পানির নিচে পরিটা বেঁচে আছে। এরকম করে বড়াপু বলতে থাকে। তো এই করতে করতে আমি মোটামুটি অনেকটাই বড় হয়। আয়না তো ফেলেই দিছে, আয়না যেহেতু ফেলে দিছে, এই আয়না তো আর আমি আর কোনোদিনও পাবো না, বা এটার পাওয়ার কোনো প্রশ্নই আসে না। যে দিঘি, মানে বিশাল দিঘি, এত বড় দিঘির ভিতরে আর আয়না কই পাবো? তাইও তারপরেও মাঝে মাঝে দিঘির পাড়ে গিয়ে বসে থাকতাম, কারণ আয়নাটা দিঘিতে ফেলাই দিছি। তো দিঘির পাড়ে গিয়ে বসে থাকতাম ছোটোবেলায়। এই করতে করতে আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। এবং বড় হলে পরে আমি তখন কিন্তু ওই কাজটা আর করে, মানে পড়াশোনা করি না, আব্বার সাথে হাল চাষ করি, বিভিন্ন মানে জমি জামাতে হাল চাষ করি, ফসলা দিয়ে ফলাই, এবং এই ধরনের কাজে আমি তখন জড়িয়ে পড়ি। এইভাবে আমার জীবন থেকে প্রায় 10 থেকে 15 বছরের মতো কেটে যায়। এবং আমি তখন মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই, 17-18 বছর, আর একেবারে টাগরা যুবক হয়ে যাই, এরকম বয়সে। তো মোটামুটি আমি অনেকটাই আমার বয়স হয়ে যায়। এবং এই বয়সে এসে আমি তখন যে ফসলাদি ফলাইতাম বা যা বিক্রি করতাম, আমি কিন্তু টাকা সেভ করতাম, মোটামুটি অনেক টাকা আমি সেভ করি। এবং সেভিং ওই টাকাগুলো দিয়ে আমি তখন চিন্তা করতেছি আমি কিছু একটা করব চিন্তা করতেছি, এবং কিছু একটা কি করা যায়। আবার এরই মাঝে আমার নানু বাড়ি থেকেও মা কিছু টাকা পয়সা নিয়ে আসে। আবার আমার যে 3 বোন ছিল, বড় 3 বোনকেই বিয়ে দিই। আমার একেবারে ছোটো বোনের জামাই যে, সে আবার অনেক ভালো, মানে অনেক ভালো হচ্ছে, ব্যবসা বাণিজ্য করে। দুলাভাইও আমার কিছু টাকা পয়সা দেয়, আমার নিজের জমানো কিছু টাকা আছে, আব্বারও কিছু জমানো টাকা আছে। সব কিছু মিলে আমি তখন চিন্তা করতেছি যে কিছু একটা করা যায় কিনা, মানে ভালো কিছু একটা করতে পারি কিনা, ভালো কিছু একটা করার পরিকল্পনা তখন মাথার মধ্যে চেপে বসে। তো আমাদের বাড়ির সামনে যে দিঘিটা আছে, মানে বাড়ির পাশে, আমি চিন্তা করছি যে ওই দিঘিটা খালিই পড়ে আছে। দিঘিটা হচ্ছে মেম্বারের দিঘি, মানে মেম্বারের দিঘি। এটার মধ্যে আগে মাছ চাষ করতে, এখন মাছও চাষ করে না। অনেকেই হয়তো দিঘিতে মাছ টাছ ধরে, এমনি অমনে দিঘিটা এইভাবেই পড়ে আছে। আমি তখন পরিকল্পনা করলাম যে দিঘিটা আমি লিজ নিব, দিঘিটা আমি টাকা দিয়ে লিজ নিব, এবং এই দিঘির মধ্যে আমি মাছ ফেলবো। কারণ দিঘির মধ্যে মাছ ফেললে আমি অনেক বেশি টাকা উপার্জন করতে পারবো। দিঘির মধ্যে যদি মাছ ফেলে তাহলে অনেক বেশি টাকা উপার্জন হবে, এবং দিঘিটা অনেকটা বড় আছে, মাছ অনেক দৌড়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে পারবে, মাছের সাইজ হয়ে যাবে। তো এই পরিকল্পনা করে আমি তখন মেম্বার সাহেবের একদিন ধরে বললাম যে আমি আপনার এই দিঘিটা কন্ট্রাক্টে নিতে চাই, আপনি আমাকে দিবেন কিনা। উনি তখন আমাকে বলে, দিঘি তো এমনিই পড়ে আছে, দিঘির মধ্যে তো আমি কোনো চাষাবাদ করি না, কোনো চাষবাসে তো হয় না, দিঘি এমনিই পড়ে আছে, তা তুই যদি দিঘিতে কোনো কিছু করতে চাস তাহলে আমি বাধা দেবো কেন, তোর যদি কিছু করার পরিকল্পনা থাকে তাহলে করতে পারিস। তো আমি তখন টাকার কথা বললাম, উনি অনেক কম টাকার ভিতরে আমার 5 বছরের জন্য উনি দিঘিটা দিয়ে দিল।
এখনকার সময়ের মতো কিন্তু ওই সময়টা ছিল না, কারণ আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের। ওই সময়টার মধ্যে আপনার মানুষে এত মারামারি ছিল না, হিংসা বিদ্বেষ এত কিছু ছিল না। এমন একজনের জমি খালি পড়ে আছে, আমি যদি বলতাম যে আপনার জমিটা তো খালি পড়ে আছে, আমি ওখানে ফসল ফলাই, তো বলে যা ফসল ফলা, তাই ফসল ফলাইতাম। দেখা যায় বিঘার পর বিঘা জমি পড়ে থাকতো, এটার মধ্যে কেউ চাষাবাদ করতো না এবং কেউই চাষাবাদ করতো না। অন্যের জমি, কার জমি অন্য কেউ গিয়া মানে রোয়া লাগাই দিত, মানে ধান লাগাই দিত, চাষাবাদ করতো। এইরকম একটা অবস্থা ছিল, মানে এতটা ছিল না। তারপরে মেম্বার আমার অল্প কিছু টাকার বিনিময় আমাকে তখন এই দিঘিটা দিয়ে দিল। তা আমি তখন 1 বছর দিঘিতে মাছ চাষ করি। মাছ চাষ করার পরে মাছ বড় হয় না এবং মাছ মারা যায়। 1 বছরের ভিতরে মাছ মারা যায়, প্রচুর মাছ মারা যায়, মাছ বড় হয় না। ওভাবে আমার তখন দিঘি থেকে আর লাভ হইতেছিল না। লাভটা না হওয়ার পরে আমি দিঘিতে তখন চুন ফেলি, মানে ওই যে সাদা পানির সাথে মানুষ যে চুন খায় ওই চুন ফেলি এবং অনেক টাকার চুন ফেলি, এবং এরপরেও দিঘির মধ্যে মাছ বাঁচে না, দিঘির মধ্যে মাছ মারা যায় এবং কোনোভাবেই দিঘিতে মাছ বাঁচাইতে পারি না। পরে আমি মৎস্য অধিদপ্তর থেকে একটা লোক নিয়ে আসি যে আমার দিঘিতে মাছ কেন হয় না, পানিও পরিষ্কার এবং দিঘিটা দেখতেও সুন্দর, চারপাশে কোনো গাছগাছালি নাই এবং প্রচণ্ড রোদও পড়ে, আমি খাবারও দিচ্ছি, তাহলে আমার মাছ কেন বড় হয় না এবং মাছ কেন মারা যায়। তো মৎস্য অধিদপ্তর থেকে আমাদের উপজেলা থেকে একজন লোক নিয়ে আসি। উনি তখন পুকুরের মাটি, মানে পুকুরের মাঝখানে গিয়ে দিঘির মাঝখানে গিয়ে ওখান থেকে মাটি নেয় এবং মাটি নিয়ে উনি বলতেছে যে এই যে মাটিটা আছে, মাটির মধ্যে প্রচুর পরিমাণের গ্যাস এবং সেটা থেকে মাছ মারা যায়। তো উনি আমারে বললো এটা আসলে মাছ চাষের জন্য উপযোগী কোনো পুকুর না, আপনি একটা কাজ করেন, আপনি এটাতে পানি সেচ দেন, পানি সেচ দেওয়ার পরে আপনি এটাতে মাটি কাটেন, অন্তত 1 বিঘত বা 2 বিঘতের মতো নিচে মাটি কাটেন এবং মাটি কাটলে পরে ওইখান থেকে আপনি ভালো লাভ পাবেন বা তখন মাছ বড় হবে, কিছুটা মাটি কেটে ফেলে দেন। তা আমি তখন চিন্তা করলাম যে মাটি যে কাটবো, মাটি কাটতে তো টাকা লাগবে ভাই, এটা তো আর এই যে মানে এই দিঘিটা মনে করেন 20 বছরও এটা মানে আমি জন্মের পর থেকে এটা সেচ দিতে কখনোই দেখি নাই, এটার মধ্যে একদম মানে পানি সব বাইরে ফেলে দিতে আমি দেখি নাই, এত বড় দিঘিতে এই দিঘি সেচ দিতে তো অনেক টাকা লাগবে। তো মৎস্য অধিদপ্তর লোকটারে বললাম যে আমি তো এইগুলো করতে আমার অনেক টাকা লাগবে, আমার কাছে তো এত টাকা নেই, কী করা যায়। উনি বলে আপনি এরপরে মাটি বিক্রি করতে পারবেন, তো মাটি বিক্রি করলে টাকা হয়ে যাবে। তাই আমি বললাম মাটি বিক্রি করলে পরে টাকা হবে, কিন্তু এখন তো আগে পানি সেচ দিতে হবে, এই টাকা তো আমার কাছে নাই। পরে উনি তখন বলল আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের অফিসে আইসেন, দেখি কী করা যায়। পরে তাদের অফিসে গেলাম, তাদের সাথে যোগাযোগ করলাম, দেন তারা তখন আমাকে আপনার একটা দিল, মানে আপনার একটা লোন দিল আমাকে। তারা দিল বলতে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে তারা তখন আমাকে একটা লোনের ব্যবস্থা করে দিল। তা আমি একটা লোন পাইলাম, ভালো সরকারিভাবে একটা লোন পাইছি। ওই লোনটা পাওয়ার পরে দেন আমি তখন এই মানে পানি সেচ দিতে শুরু করি। 1 দিন 2 দিন নয়, টানা 1 সপ্তাহ ধরে পানি সেচ দিই। 1 সপ্তাহ ধরে মানে পানিতে পুরো আমাদের চারপাশ বন্যা হয়ে গেছে। দিঘি এত বড় ছিল, এত বড় একটা দিঘি, তো পানি যখন সেচ দিতেছি তখন তো মনে করেন আশেপাশে সব পানিতে ভিজে মানে হয়ে গেছে, একদম বন্যার মতো হয়ে গেছে। দীর্ঘ 1 সপ্তাহের মতো 3টা মেশিন চালায় রাখা, দেন এরপর আমি পানি সেচ দিই। তো যেদিন পানি সেচ দিই ওই দিন মঙ্গলবার ছিল, তো মঙ্গলবারে পানি সেচ দেওয়া হয়েছে। সবাই তখন মাছ টাছ ধরতেছে, বাড়ির এলাকার অনেকে মাছ ধরে, আমার মাও মাছ ধরে, আমার 3 বোন আছে আমাদের বাড়িতে, 3 বোন জামাই, তারাও মাছ টাছ ধরতেছে, দিঘির মধ্যে নামতেছে। এই করতে করতে আমি দিঘির পাড়েই বসে আছি এবং মাটি বিক্রি করার জন্য একজনের সাথে কথা বলতেছি, একটা লোকের সাথে কথা বলতেছি যে মাটি কিভাবে বিক্রি করা যায় এরকম নিয়ে কথা বলতেছি। এমন সময় আমার মা দিঘি থেকে উঠে আসছে। আমার মা একটা বালতি নিয়ে গেছে মাছ ধরার জন্য, দিঘিতে মাছ টাছ ধরে মা উঠে আসতেছে। আস্তে আস্তে আমার বলে যে জোসেফ আলী তোর পরিরে পাইছি, বাড়িতে নিয়ে যাইতেছি, এটা আম্মা বলে হাসতে হাসতে। আমার আম্মার সাথে আমার বড় বোনও আছে। তো আমার বড় বোনে বলে মা আপনি পাগল হয়ে গেছেন, এগুলি কী বলতেছেন। আম্মা হাসে আর বাড়ির দিকে যায়। তো এই কথাটা কিন্তু আমি ওভাবে তখন কানে নিয়ে নিই। তো আমি তো ভাই মাটি বিক্রি করা নিয়ে ব্যস্ত, মাছ ধরা নিয়ে ব্যস্ত, এত কিছু না আমার চিন্তা করার সময় নেই। সারাদিন মাছ টাছ ধরছি এবং ধরে বিক্রি করলাম এবং মাটি কাটার জন্য লোক ঠিকঠাক করলাম এবং বিকেলের দিকে মানে সন্ধ্যার দিকে আমি তখন বাড়িতে গেছি। মাগরিবের পরে গোসল করলাম, গোসল করে ফ্রেশ হয়ে বাড়িতে যেয়ে মাগরিবের পরে ভাত খাইতে বসছি। মাছ দিয়া ভাত খাইতেছে আর আম্মারে বলতেছি, হঠাৎ করে আমার মনে হলো যে আরে আম্মা তো আমারে বলছে আম্মা নাকি আমার পরিরে আনছে। পরে আমি বললাম যে মা বাদ দিয়ে তুমি দিলা, পরি কই? আম্মা পরি কই? আম্মা বলে পরি আছে। আমি বললাম যে আমার পরিরে কইতে আমার ভাত দেওয়ার জন্য তুমি দিলা কেন? পরিকে বলতা ভাত দিতে, পরি আমাকে ভাত দিত। আম্মা তখন হাসে। এরকম করতে করতে খাওয়া দাওয়া শেষ করছি, করার পরে আমি আবার খাওয়া দাওয়া শেষ করে একটু বিকেলে মানে আপনার রাতের বেলায় বাড়ির উঠানে বসে থাকি। এটা আমার একটা অভ্যাস ছোটোবেলা থেকে। উঠানে বসে আছি, পরে আমার বড় বোনের সাথে আমি কিন্তু খুব ফ্রি ছিলাম। বরাপুরের সাথে আমি খুব দুষ্টমি করতাম। বরাপুর ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে। বরাপুরে তখন আমি ডাক দিয়ে বললাম কী ব্যাপার বোন, আমার পরি কই? তুমি আর মা বলে দিঘি থেকে পরিরে আনছো, পরিকে দেখতে পাচ্ছি না, পরি কই?
বরাবর সাথে কথাবার্তা বলতেছি, বরাবর হাসাহাসি করে মাত্র ঘরের দিকে গেল। ওই সময় আমার আম্মা তখন আসছে এবং আমি দেখলাম আম্মার হাতের মধ্যে একটা আয়না। আম্মার হাতের মধ্যে একটা আয়না। আয়নাটা দেখে আমার কাছে কেন জানি মনে হয়েছে আয়নাটা আমার খুব পরিচিত, মানে আয়নাটাকে আমি চিনি, এইরকম একটা বিষয় আমার কাছে মনে হয়। মা তখন আমাকে বলে, এটাকে দেখতে পাইছিস এর আগে, এটাকে চিনিস? আমি বললাম যে না মা, এটা তো চিনতে পারছি না, এটা কি? এটাকে আয়না? আয়নাই তো এটা কোত্থেকে আনলা? মা বলে, এটার মধ্যে তোর পড়ি আছে। আমি বলি, কি বলো তুমি এটার মধ্যে পড়ি আছে? মা আমারে বলে, তোর মনে আছে তোর দাদির কাছে যে তুই পরি চাইছিলে, তোর দাদি আয়নার মধ্যে তোর পরিরে বন্দি করে দিছে, এরপর আমি রাগ করে একদিন দিঘিতে মানে আয়নাটা ফেলে দিয়েছিলাম। তখন আমার স্মৃতিটা মনে হয় যে হ্যাঁ। আমি বলি, তাইলে মা এটা কীভাবে সম্ভব? আজ থেকে এত বছর আগে তুমি দিঘির মধ্যে আয়নাটা ফেলে দিছ, আর সেই আয়না আজকে 15-16 বছর পরে কীভাবে উঠে আসলো? এটা কীভাবে সম্ভব? আয়না কি এতদিন থাকে নাকি? আমার আম্মা তখন বলে, আমিও তো এটা চিন্তা করতেছি, আয়নাটাকে যেমনি ফেললাম মনে হয় আয়নাটা তেমনিই রয়ে গেল। যেভাবে আয়নাটাকে ফেললাম এভাবে আয়নাটা রইল, এবং আয়নার চারপাশে যেই মানে পানির নিচে থাকলে যে আপনার কাঠ নষ্ট হয়ে যায়, পচে যায়, মানে কাঠটাও নষ্ট হলো না, যে চারপাশে ফ্রেমটা দেওয়া ছিল এই ফ্রেমটাও নষ্ট হইল না, একেবারে আয়নাটা মনে হয় নিখুঁত রয়ে গেছে। আমি আয়নাটা হাতে নেওয়ার পর, এটা আমার শ্রুত মানে ছোটোবেলার ইমোশন, ছোটোবেলার আবেগ। তাই ছোটোবেলার ইমোশন আবেগ আমি হাতে পাইছি। হাতে পাওয়ার পরে এটারে ভালো করে দেখতেছি যে আয়নাটা এত সুন্দর, এবং এটা আমি দিঘিতে ফেলে দিছি, এটার সাথে আমার কত স্মৃতি জড়িত আছে। তা আমি আয়নাটারে খুব সুন্দর করে একেবারে যত্ন করে আমার ঘরের মধ্যে রেখে দিয়েছি। আমার ডাইনিং টেবিলের উপর আয়নাটাকে সুন্দর করে রাখছি, একেবারে খুব সুন্দর করে আমি রাখছি। রাখার পরে আমি তখন মাটি কাটতেছি, এদিক সেদিক মাটি আছে। এরকম করতে করতে আমি প্রথম ঘটনাটা খুলে বলি, মানে প্রথম যেটা আমার সাথে ঘটছে। আমি একদিন বাড়ি থেকে বেরোইছি, তখন আমার কাছে হচ্ছে 30,000 টাকা ছিল। 30,000 টাকা লুঙ্গির খুঁচিতে এমন করে নিয়ে আমি তখন বাড়ি থেকে বেরোইছি। বেরোয়ার পরে তাই মাটি কাটতেছে, তখন 2-3টা ট্রাক মিলে মাটি কাটতেছে। আমি সবার সাথে কথাবার্তা বলতেছি, দৌড়ে করতেছি। দুপুরের মধ্যে হঠাৎ করে আমি দেখতেছি যে আমার লুঙ্গির খুঁচিতে টাকাটা নাই। টাকাটা না থাকার পরে ভাই আমার মনে হয় আমি এখানে অজ্ঞান হয়ে যাব, কারণ 30,000 টাকা তো মুখের কোনো কথা না। ওই সময় 30,000 টাকা কিন্তু অনেক কিছু। আমি বসে গেলাম, সবাই তখন আশেপাশ থেকে দূরে এলো, কী হয়েছে? আমি বললাম যে বাইরে আমার লুঙ্গির খুঁচিতে টাকা ছিল, এখন টাকা তো পাইতেছি না। তো আমি সকালে টাকাটা নিয়েই কিন্তু বের হয়েছি, মানে সকালবেলা ঘর থেকে বেরোয়ার সময় লুঙ্গির খুঁচির মধ্যে টাকাটা নিয়ে তারপর আমি বের হই। এবং সবাই বলতেছে, কি বলে এতগুলো টাকা, এটা কোনো কথা নাকি? এটা কি মুখের কথা? এতগুলো টাকা হারাই ফেললো, এটা কোনো কথা? সবাই তখন টাকা খোঁজাখুঁজি করতেছে, কেউই তখন টাকা খুঁজে পায় না। আসরের আজান দিয়ে দিছে, আমি কান্নাকাটি করতেছি। আমার মা বলে, কান্দিস না, যা আছে তা হয়েছে, টাকা আল্লাহ নিয়ে গেছে, বাদ দিয়ে আল্লাহ তোর কোনো না কোনোভাবে দিব। আমি আর বাড়ির মধ্যে আসি না। রাত্র 9:30টার দিকে আমি তখন বাড়িতে আসছি। পরে বাড়িতে আসার পরে মা বলে যে, জোসেফ ভাত খাইতে? আমি বললাম না, ভাত খাবো না, টাকা হারিয়ে ফেলছি, আর ভাত খাবো না। ভাত না খেয়ে আমি তখন ঘরের দিকে গেছি। ঘরের দিকে যাওয়ার পরে আমি শুয়ে গেছি, ঘরে গেছি, যাইয়া খানা খাই শুয়ে গেছি। আম্মা আমারে ডাকতেছে, ও জোসেফ রে, ভাত খাইতে আয়। আমি আর আম্মার ডাকে শোয়া থেকে উঠলাম না। টাকা হারাই গেছে, মন খারাপ, ভাত খাবো কেন? ভাতও খাবো না আজকে, ভাত না খেয়ে শুয়ে থাকবো। এরকম করতে করতে একটা সময় ফজরে আজান দিছে। আমি কিন্তু ওই সময় একটু নামাজ কালাম পড়তাম মোটামুটি। এত মন খারাপ ছিল, রাতের বেলায় ভালো ঘুম আসে না। এবার যখন ফজরে আজান দিল, দেওয়ার পরে আমি তখন নামাজ পড়তে গেছি, মসজিদে নামাজ পড়তে গেছি, নামাজ আদায় করলাম। সবাই আমারে বলতেছে, কি ব্যাপার জোসেফ, তোমার নাকি টাকা হারাই গেছে কালকে? সবাই বলতেছে, ইমাম সাহেবও বলে, মুয়াজ্জিনও বলে, বা আমাদের গ্রামের যে অন্য লোকজন আছে তারাও আমাকে বলে যে, কী ব্যাপার জোসেফ, তোমার নাকি টাকা হারাই গেছে। আমি বললাম, হ্যাঁ, অনেকগুলো টাকা ছিল কোটের মধ্যে, টাকাগুলো নিয়ে পানিতে নামছিলাম, মানে দিঘিতে নামছিলাম, টাকাগুলো হারাই ফেলছি। সবাই তখন মন খারাপ করলো। ভাই আমি তখন নামাজ সম্পূর্ণ করলাম, নামাজ শেষ করে দোয়া দরুদ পড়ে তখন আমি আবার দিঘির পাড়ে গেলাম। দিঘির পাড়ে গেছি, দিঘির পাড়ে যাওয়ার পরে দিঘির পাড়ে দাঁড়াই আছি, আরে টাকাটা পাই কিনা, কোথাও পড়ে গেছে। টাকা তো আসলে খুঁজলে মানে হারিয়ে গেলে তো আর পাওয়া যায় না, কিন্তু একটা কথা আছে যে মাল হারায় যায় আর ইমান হারায় তার, এরকম একটা বিষয় আছে। তা আমার কাছে তখন মনে হলো যে না, মনে হয় টাকাটা কোনো না কোনো একটা জায়গায় পড়ে গেছে, আমি সম্ভবত পেতে পারি। এই সকালে আমি টাকাটা আবার খুঁজি, অনেক খোঁজাখুঁজি করছি, পরে পাই না। আমার মা তখন এসে আমার ডাকতেছে যে, ওই জোসেফ নাস্তা করতে বাড়িতে। তা আমার ছোটো দুলাভাইও তখন আমাদের বাড়িতে, মানে আমার বোন জামাই, আমার একদম ছোটো বোন জামাই আমাদের বাড়িতে। পরে মাছ না পাইয়া, মানে আমি টাকা না পাইয়া পরে আবার বাড়িতে গেছি। বাড়িতে যাই নাস্তা করছি, পাকঘরে বসে আম্মার সাথে, আম্মা পিঠা বানাইছে, পিঠা খাইলাম। খাই আমি তখন ঘরে গেছি। ঘরে যাওয়ার পরে হঠাৎ করে আয়নাটার সামনে আমার চোখ গেল, এবং আয়নার সামনে তাকে দেখতেছি আমি টাকাটা ওখানে পড়ে আছে। মানে আয়নার সামনে টাকাটা এরকম বান্ডিল হয়ে টাকাটা আয়নার সামনে পড়ে আছে। আমি দূর দিয়ে গিয়ে টাকাটা ধরছি, টাকাটা দূরে আমি টাকাটা দিয়ে চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়েছি। বাইরে মারে বলতেছে, মা আমি টাকা পাইছি। মা বলে, টাকা কই পাইছিস? আমি বলে, এমনি ডাইনিং টেবিলের উপরে, মানে আয়নার সামনে। মা আমারে বলতেছে যে,
তুই আসলেই একটা মাথা খারাপ ছেলে, তোর আসলেই মাথার মধ্যে সমস্যা আছে। ঘরের মধ্যে টাকা রেখে তুই সবাইরে পাগল বানাই দিছিস, ঘরের মধ্যে টাকা রেখে সবাইরে পাগল বানাই দিছিস, তোর আসলেই মাথায় সমস্যা আছে। ইতিমধ্যে আমার দুলাভাই তখন বলে ওঠে যে না, জোসেফের আসলে হঠাৎ করে ধরেন এত বড় দিঘি শেষ দিল, মাছ টাছ বিক্রি করলো, আবার মাটি বিক্রি করতেছে, একটু টেনশন মেনশনের মধ্যে আছে, তো এই জন্য আসলে ওর খেয়াল নাই। তা আমারে বলে যে আমারে বলতেছে, শালাবাবু একটা কাজ করো, তোমার আম্মার সব কিছু জানায় রাখো, কোন সময় কোথায় কী রাখো, টাকা পয়সা তোমার কাছে রাখার দরকার নেই, তোমার আম্মার কাছে রাখো, তোমার আম্মার কাছে রাখবে, তোমার আম্মার কাছ থেকে নিয়ে যাবা। দুলাভাই এটা বলতেছে, মা এটা বলতেছে, কিন্তু ভাই আমার ভিতরে কোনোভাবেই এটা আসতেছে না যে আমি টাকাটা এখানে কীভাবে পাবো। আমি 100% শিওর যে আমি টাকাটা নিয়ে গেছি। টাকাটা যে আমি আমার খুচির মধ্যে লুঙ্গির খুচিতে বসাইছি এটা পুরোপুরি আমার ক্লিয়ার আছে। আমি এক বিন্দু পরিমাণের জন্য ভুলে যাই না যে টাকাটা আমি লুঙ্গির খুচিতে নিয়ে আমি ঘর থেকে বেরোইছি। তাহলে এই টাকা আয়নার সামনে আসবে কিভাবে? আয়নার সামনে এই টাকা কিভাবে আসবে? এটা কিভাবে সম্ভব? এটা তো কোনোভাবেই মেনে নেওয়ার মতো কথা না, এটা তো কোনোভাবে হতেই পারে না, এটা কীভাবে সম্ভব? আমি তখন ঘরের মধ্যে আসছি, ঘরের মধ্যে এসে আয়নাটার দিকে তাকায় আছি যে এটা কেমনি সম্ভব। এবং ছোটোবেলায় সেই স্মৃতিগুলো আমার মনে পড়তেছে। আমি যে দাদির কাছে গেলাম, দাদির গিয়ে বললাম যে দাদি, আয়নার মধ্যে আমার একটা পরীরে বন্দি করে দাও, আমি বড় হলে ওই পরীটাকে বিয়ে করব এবং পরীটার সাথে আমি সংসার করব, তুমি আয়নার মধ্যে আমার একটা পরীরে বন্দি করে দাও। ছোটোবেলায় সেই স্মৃতিগুলো মনে পড়তেছে। দুপুরবেলা মা আমি তখন আর বাড়ি থেকে বেরোই নাই, ঘরের মধ্যে বসে আছি। দুপুরে মা ডাকতেছে, এই জোসেফ আলী ভাত খাইতে আয়, ভাত খাইতে আয়। ভাত খাইতে গেলাম, দুলাভাই, আমি, আমার ছোটো বোন, মা, সবাই মিলে ভাত খাইতেছে। আর ভাত খাইতেছি আর চিন্তা করতেছি যে এটা কীভাবে সম্ভব। আমার মাথায় কোনোভাবে আসতেছে না যে এটি কীভাবে সম্ভব। রাতের বেলায় পর আমি তখন মায়েরে বললাম যে মা, আমি যে টাকাটা পাইলাম এটা নিয়ে তুমি আর কোনো কিছু আমারে বললাম না। মা বলো তোরা মারা দরকার, তোরে পিটানো দরকার। আমি তো তোরে মারিও নাই, তোরে পিটাইও নাই, তোরে পিটানো দরকার, যে তুই ঘরের মধ্যে টাকা রাখা সবাইকে পাগল বানাই দিছিস, এইটা তুই কেন করলি? আমি বললাম মা, আমি সকালে বেরোয়ার সময় টাকাগুলো নিয়ে বেরোইছি মা। আমার মা বলে, তে টাকাগুলো নিয়ে তুই বেরোইলি, তারপর কি জিনে তোরা টাকাগুলো ঘরে এনে দিল? তোর মাথা মুথায় ঠিক নেই, তোর মাথায় সমস্যা আছে, ছোটো বয়সে তুই বেশি চাপ নিতেছিস, এত চাপ নেওয়ার দরকার নাই। টাকাগুলো তুই ঘরে রেখে বেরিয়ে গেছিস এবং এরপরে তুই দুনিয়া খুঁজলি। আমি কোনোভাবেই মারে বুঝাতে পারলাম না যে না, এই টাকাগুলো আমি আয়নার সামনে রেখে এই টাকাগুলো আমি আয়নার সামনে রাখিনি এবং টাকাগুলো আমি খোটে করে নিয়েই গেছিলাম। মারে বুঝাইতে পারলাম না। রাতের বেলা এসে ঘরে এসে শুয়ে আয়নাটার দিকে তাকায় আসি। আপনার কাছে কী মনে হয় আমি জানি না, আয়নার দিকে তাকায় থাকার পরে আমি হঠাৎ মনে হয় খেয়াল করে দেখলাম যে আয়নার ভিতরে খুব অপরূপ আর সৌন্দর্য একটা মেয়ে হাসতেছে। এই জিনিসটা আমি তখন আয়নার ভিতরে খেয়াল করলাম যে একটা অনেক সুন্দর একটা রূপসী মেয়ে আয়নার মধ্যে হাসতেছে, এটা আমি তখন দেখতে পেলাম। এবং দেখতে পাওয়ার পর আমি দৌড় দিয়ে খাট থেকে উঠে আয়নার দিকে তাকায় আছে। আয়নার মধ্যে কি? আয়নার মধ্যে কারাই আমি দেখতে পেলাম। আমি আলা জিলে একটু না আমি কাউরে আয়নার মধ্যে দেখতে পাইছি। তো এরপরে আমি তখন এটা আমার আম্মার বলে, আমার আম্মা বলে আয়নাটাই তুই ঘরে রাখিস না, কারণ এটা নিয়ে তোর ছোটোবেলায় অনেক কাহিনী আছে, তোর দাদির সাথে তোর সাথে এটা নিয়ে অনেক কাহিনী, এটা ঘরের মধ্যে রাখলে তুই আরও বিপদে পড়বি, তোর আরও সমস্যা হবে, আয়নাটা ঘর থেকে ফেলে দে। মানে আম্মা আমাকে এটা বলতেছে। আমি তখন আয়নাটা আর ঘরের মধ্যে ফেলি না। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে এবং মাঝে মাঝে এরকম হয়, ধরেন ইম্পর্টেন্ট কোনো একটা জিনিস মানিব্যাগ খুঁজে পাই না, আমি কিন্তু আয়নার সামনে কিছুই রাখি না। তখন থেকে আমি আপনাকে একদম ক্লিয়ার করে বলি, আয়নার সামনে আমি কিছুই রাখি না, আমি মানিব্যাগ খুঁজে পাই না, আয়নার সামনে দেখে গেলে যে মানিব্যাগটা পড়ে আছে, লাইক মাথা আঁচড়াবো চিরুনি খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে দেখি যে আয়নার সামনে পড়ে আছে। মানে আমি যেটাই খুঁজি, যেটাই পাই না, ওইটা দিয়ে আয়নার সামনে পাওয়া যায়। মানে যেটাই আমি পাই না, এটা হয়তো অনেকেই মনে করবে যেটা আমার হয়তো মানসিক একটা সমস্যা হতে পারে, যেটা আমার মা মনে করছে যে আমার কোনো মানসিক সমস্যা, এবং ওই মানসিক সমস্যা থেকেই হচ্ছে আমি আর এটা হচ্ছে। আসলে ওই আয়নার সামনে কোনো রকমের কোনো কিছু রাখা থাকে না, কিন্তু আমি এটা সারা ঘর খুঁজে পাই না, সারা বারান্দা খুঁজে পাই না, আয়নার সামনে দেখে গেলে আমি জিনিসটা পাই আসি। মানে আয়নার সামনে গেলে আমি এটা পাই, মনে হয় কেউ একজন আয়নার সামনে আমার জন্য জিনিসগুলো রেখে দেয়। এরকম একটা পরিস্থিতি তখন আমার তৈরি হয় এবং এরকম করেই তখন 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। এবং রাতের বেলায় শুইলে আমার কাছে মনে হয় যে আয়নার ভিতর থেকে কেউ একজন হাসে, আয়নার ভিতর থেকে কেউ একজন হাসতেছে, আমি তার হাসির শব্দ স্পষ্ট শুনতে পাই এবং এই শব্দ শুনে আমার তখন ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আমি আয়নার সামনে তাকাই এবং অনেক সময় আয়নার সামনে তাকালে পরে আমার কাছে মনে হয় যে আমি আয়নার ভিতরে অন্য একটা মেয়েকে দেখতে পাই। মানে আয়নার ভিতরে আমি আমাকে দেখতে পাই না, আমার কাছে মনে হয় যে আমি আয়নার ভিতরে অন্য কোনো একটা মেয়েকে দেখতে পাই, যে মেয়েটা আয়নার ভিতর থেকে আমার দিকে তাকায় আসে, আমার দিকে তাকায় তাকায় হাসে, বা আমার দিকে গাল ভেঙায়, চোখ ভেঙায়, অথবা জিহ্বা নাড়ায়, এরকম অনেক কিছু আমি দেখতে পাই। এরকম করে সময়গুলো কাটতেছে। একদিন রাতের বেলা আমি শুয়ে আছি, রাতের বেলায় শুয়েছি, হঠাৎ করে আমার ঘরের মধ্যে প্রচণ্ড রকমের ঘ্রাণ, মানে সুঘ্রাণ। তো আমার ঘরের মধ্যে কিন্তু বাতি অফ করা, আর যে বাতি আছে বাতিটা অফ করা।
হঠাৎ করে সুঘ্রাণটা নাকে যাওয়ার পর আমার ঘুমটা ভাঙছে। আমি চোখটা মেলে দেখতেছি কি জানেন, আয়নার ভিতরটা জল করে জ্বলতেছে। ঘরের মধ্যে যদি আয়না থাকে আর সেই ঘরের লাইট যদি বন্ধ থাকে তাহলে আয়নার ভিতর তো কোনো কিছু জ্বলবে না। আয়নার ভিতরটা মনে হয় হীরার মতো জ্বলতেছে এবং আয়নার ভিতর থেকে আমার পুরো ঘরটাকে এরকম করে আয়না রাউন্ড করতেছে, আমার ঘরটা আলো ঝলমল করতেছে এবং এমন সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসছে। আমি তখন লাফ দিয়ে শোয়া থেকে উঠে গেছি। উঠে যাওয়ার পর আমি আয়নাটার কাছাকাছি যাওয়ার পরে দেখলাম যে আয়নার ভিতরটায় যে আলোটা জ্বলতেছে, এই আলোটা আমি আয়নার সামনে যাওয়ার পরে আস্তে 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 করে আলোটা নিভে যাচ্ছে। একটা পর্যায়ে আমি দেখতে পেলাম যে আলোটা পুরোপুরি নিভে গেল, ঘরটা আবার অন্ধকার হয়ে গেল। তো তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না, আমি তখন দৌড়ে আমারে যা ডাকা শুরু করছি, ও মা উঠো ঘটনা আছে। আম্মারে তখন আমি এগুলো বলতেছি, আম্মা আমারে বলে সবচেয়ে বড় কথা হচ্ছে তোর ওই আয়নাটা রাখা যাবে না, আয়নাটা তোরে আমার আবারও দিঘিতে ফেলে দিতে হবে, দিঘিতে আয়নাটা ফেলে দিতে হবে, কারণ তোর আয়নার ভিতরে আবার সমস্যা দেখা দিচ্ছে, আমি আয়নাটা দিঘিতে ফেলে দিব। তা আমি বলি যে মা তুমি আয়নাটা দিঘিতে ফেলো না, আয়নাটা দিঘিতে ফেললে আমি মরে যাবো, আয়নাটা তুমি দিঘিতে ফেলো না। আমি ভয় পাইতাম যে আমার মা আমার আয়নাটা আবার দিঘিতে ফেলে দেয় কিনা, যার জন্য আমি সবসময় ঘরে তালা মেরে রাখতাম। ঘরে তালা মাইরা ঘর থেকে বের হইতাম, আবার ঘরে তালা মাইরা রাখতাম, যাতে কোনোভাবে আমার আম্মা আমার ঘরের ভিতরে ঢুকে আমার রুমে ঢুকে আমার আয়নাটাকে নিতে না পারে, আমার আম্মা যাতে আমার আয়নাটাকে পুকুরে ফেলে না দেয়। আম্মা তো বলছে আয়না হয় আম্মা আয়নাটা ভেঙে ফেলবে, না হয় এটার মধ্যে আম্মা মানে আগুন লাগাই দিবে, অথবা এটা আম্মা দিঘিতে ফেলে দিবে। এই জন্য ঘরের মধ্যে আমি সবসময় আটকায় রাখি। এরপরে আমি শিউর থেকে যে আয়নার ভিতরে কিছু একটা আছে, পরে আমি কি করি জানেন, আয়নার সামনে মোমবাতি জ্বালাই এবং আয়নাটাকে আমি একটা আপনার কি বলে যে একটা মালা পরাই দিয়ে রাখি এবং 2-3 দিন পর আমি মালাটা পাল্টাই। আমার রুমে কিন্তু আমি আর কাউকে অ্যালাউ করি না। এরকম করতে করতে আমার ছোটো বোন একদিন আমার রুমে ঢুকতে পায় এবং ঢুকতে পাওয়ার পরও দেখতে পাই যে আয়নার সামনে অনেকগুলো মোমবাতি জ্বালানো এবং আয়নাকে আমি একটা ফুল দিয়ে মোড়াইয়া রাখছি এবং আয়নার সামনে একটা লাল কাপড় বিছিয়ে রাখছি। এই জিনিসগুলো তখন আমার বোনের মনকে আকৃত করে। আমার বোন তখন একটু অবাক হয়ে আমার বোন তখন এসে মাকে বলে, মারা এসে বলতেছে, মা জোসেফ ভাইয়া তো এগুলো করতেছে রুমের মধ্যে, আমি এগুলো দেখতে পাইছি। পরে একদিন দুপুর আমি শুয়ে আছি, আমি কিন্তু সবসময় খুব সিকিউর থাকতাম, আমার ঘরে যাতে আমার কেউ আসতে না পারে। দুপুরের ঘরের মধ্যে শুয়ে আছি, আম্মা এসে আমাকে দরজা ধাক্কাইতে আছে, দরজা খোল ধাক্কাধাক্কি করে আমি তখন দরজা খুলছি। আম্মা তখন দৌড় দিয়ে ঘরে ঢুকছে। ঘরে ঢুকে আমার বলতেছে যে মানে এইগুলো কি, মানে আয়নার সামনে তখনও মোমবাতি জ্বলতেছে। আমার আম্মা বলে, তুই কি হিন্দু হয়ে গেলি, তুই কি মুসলিম না হিন্দু? আমি বললাম, মা তুমি এটা কী বলো, আমি মুসলমান, আমি হিন্দু হতে যাবো কেন? মা বলে, কোনো মুসলমান কোনো পূজা করে, আয়নার পূজা করে, এটা তো আমি শুনতে পাইনি, এটা তো আমি কখনো দেখি নাই। আমি তো শুনেছিলাম যে হিন্দু লোকেরা আয়নার পূজা করে, কিন্তু কোনো মুসলমান কোনো পূজা করে, এইটা তো আমি তোর জীবনে এই প্রথম দেখলাম। আমি তখন বললাম যে মা আমি আয়নার পূজা করি না, এই আয়নার ভিতরে একটা অদৃশ্য পরী আছে, আমি ওই পরীটাকে বের করার চেষ্টা করতেছি। আমার আম্মা আমার সামনে তখন আয়নাটাকে ধরে টান দেয়, আয়নাটাকে আম্মা ভেঙে ফেলবে। আম্মার কাছ থেকে আমি অনেক কষ্টের পর জোরাজুরি করে আমি আর আমার বোন অনেক চেষ্টার পরে আম্মার কাছ থেকে তখন আয়নাটা নিয়ে নিই। আম্মার কাছ থেকে আয়নাটা নিয়ে আমি আম্মাকে বললাম যে আম্মা তুমি আয়নাটা ভাঙো না, আয়নাটা ভাঙলে মনে হয় আমি বাঁচবো না, আয়নাটাকে আমি এতটাই ভালোবাসি। শেষ পর্যন্ত দেখা গেল যে না, আমি বাড়ির মধ্যে থাকলে আমার আম্মা তখন আমার কাছ থেকে আয়নাটা নিয়ে যাবে, আমার আয়নাটা ভেঙে ফেলবে, ঘরের মধ্যে প্রচুর ঝামেলা করতেছে। এক পর্যায়ে দিঘির পাশে আমার এক বন্ধুর বাড়ি আছে, আমাদের ওই দিঘিটার পাশে ওরা নতুন বাড়ি বানাইছে, তখন মাটি ফালাইয়া নতুন বাড়ি বানাইছে। ওই আমার মাঝে মাঝে বলে, তুই দিঘিতে যেহেতু মাছ ফেলিস আমাদের বাড়িতে থাক, থাইকা তুই মাছ পাহারা দিতে পারবি, আমাদের বাড়িতে থাক। কিন্তু আমি ওদের বাড়িতে থাকাটা পছন্দ করি না, কারণ ওর ছোটো বোনটোন আছে, আবার কী মনে করে না মনে করে। যখন দেখলাম যে আমার ঘরে থাকা আমার জন্য আর কোনো সুবিধা নাই, আমার মা যে কোনো সময় আমাকে ঘর থেকে পিটিয়ে বের করে দিবে, আমার বাসার আয়নাটা ভেঙে ফেলবে, আমি বাধ্য হয়ে আমার ওই বন্ধুর সাথে তখন আলোচনা করি যে দিঘির পাশে যে রুমটা আছে ওই রুমটা আমার ভাড়া দিবি কিনা। ও তখন আমার বলে, ভাড়া দিতে হবে কেন, আমাদের বাড়িটা তো একাই পড়ে থাকি আমরা, এবং বাড়িটার মধ্যে আমরা সবাই একাই থাকি, তো তুই চাইলে মানে ওই রুমে তুই থাকতে পারিস, ভাড়া দেওয়ার কি আছে। আমি তখন বললাম, তার মানে হচ্ছে আমার এমনি রাখবি, আমাকে এমনি থাকতে দিবি? বলে হ্যাঁ এমনিই তোরা থাকতে দিব, তুই রুমের মধ্যে থাক, আমাদের কোনো সমস্যা নাই, তাও তুই ভালো থাক। পরে ওদের ওই রুমটা আমাকে তখনও দিয়ে দিল। রুমটা দিয়ে দেওয়ার পরে ওই রুমের মধ্যে আমি তখন আমার আয়নাটা নিয়ে এগুলো সব নিয়ে গেছি। আমার আম্মারে বলি যে রাতের বেলায় দিঘি থেকে মাছ চুরি হয়, আমি রাতের বেলায় ওখানে থাকবো, ওদের রুমে আমি ঘুমাবো। ওই রুমের ভিতরে তখন আমি ঘুমাই, আয়নাটাও নিয়ে যাই এবং সেখানে আমি প্রতিক্ষণ সারাটাক্ষণ আয়নার সামনে বসে থাকি, আয়নার দিকে তাকায় থাকি এবং আমি শিওর থাকি যে আয়নার ভিতরে কিছু একটা আছে, ওইটা আমাকে দেখতে পায়, আয়নার মধ্যে কিছু একটা আছে ওইটা আমাকে দেখতে পায় এবং সারাক্ষণ আমি আয়নার মধ্যে তাকায় থাকি। এরকম করতে করতে দিঘির পাড়ে আমি একটা নামাজের একটা মানে জায়গায় করছিলাম। দিঘির পাড় থেকে মসজিদটা অনেক দূরে, মানে অনেক দূরে মসজিদে যাইতে আমার অনেক সমস্যা হয় দূরে থাকার কারণে। তখন আমি করলাম কি, আমার দিঘির পাশেই আমি বাঁশ দিয়া কাঠ দিয়া একটা ছোট মসজিদ বানাইছি,
দিঘির পাড়ে একটা মসজিদ বানাইছি। বানানোর কারণ হচ্ছে ধরেন দিনের বেলা আমি মসজিদে বসে বিশ্রাম নিতে পারি, এবং অনেক সময় দেখা যায় যে মাঠে যারা কাজ করে, দুপুরবেলা মাঠে তো অনেক শ্রমিকরাই কাজ করে, মানুষরা কাজ করে, তারা মাঠে তো আসলে দুপুরে মসজিদে যাইতে পারে না, মসজিদ দূরে, যার জন্য দিঘিতে উজু করে আমার এই মসজিদেতে নামাজ পড়ে। অনেক মানুষ আমি তখন দেখতে পাই মসজিদে আসে, মসজিদে নামাজ পড়ে, তারা মাঠে ঘাটে কাজ করে, দুপুরবেলায় এসে এখানে নামাজ পড়ে, অনেকে মসজিদের সামনে বসে খাওয়া দাওয়া করে। মানে মোটামুটি আমার এই মসজিদটা অনেক পপুলার হয়ে যায়, এলাকার ভিতর অনেক পপুলার হয়ে যায়। আমিও মসজিদটাকে মোটামুটি একটু বড় সড়ো করি, একটু বড় টড়ো করেই করি। এরকম করে দিন যায়, রাত যায়, আমি মসজিদে নামাজ পড়ি, মসজিদে থাকি। এমন করতে করতে একদিন রাতের বেলায় আমি মসজিদে শুয়ে আছি, তখন আনুমানিক রাত অনেক বেশিও না, তো 9টা 10টার মতো বাজবে এরকম। আমি হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভাঙার পরে দেখি মসজিদের মধ্যে একটা লোক বসে আছে, সাদা পাঞ্জাবি পরা, দেখে বয়স মনে হয় 70 থেকে 80 বছর হবে, অনেক বয়স্ক একটা লোক বসে আছে। এবং লোকটাকে দেখে আমি একটু অবাক হয়ে গেলাম যে এই লোকটা এখানে বসে আছে একা একা। ভয় পেয়ে গেছি, কিন্তু ঘুম ভাঙার পরে এরকম একটা লোক দেখে ভয় পেয়ে গেছি। পরে দেখলাম যে লোকটা ধ্যানে বসে আছে। কাছে গেলাম, কাছে যে জিজ্ঞেস করলাম, সালাম দিলাম, কোনো উত্তর দিল না। আমি বললাম যে কে আপনি, এখানে বসে বসে কী করতেছেন? আমার কিছুই বলে না। পরে গিয়া বন্ধুরে ডাইকে আনছি, রুম থেকে ওরা ডাইকে আনছে, উনি বসে আসছে, এবং আমার বন্ধুকে ডাইকে আনার পরে উনি তখন মোটামুটি একটু হুঁশে আসছে, বা ওনার ধ্যান করা বন্ধ হয়েছে। পরে আমি বললাম, আপনি কে? আপনি কি তো আমি আমাদের এই এলাকায় আগে কখনো দেখি নাই, আপনি কোথা থেকে আসছেন, আপনি কে? পরে বলতেছে, বাবার এই মসজিদটা দেখলাম, ভাল লাগলো, একটু দাঁড়াইলাম বিশ্রাম করার জন্য, আমাকে তোমাদের অনেক বিরক্ত করে ফেলছে। আমি বললাম, না বিরক্তির কিছু না, কিন্তু আপনি কে? বলে, আমি একজন মানে এরকম মসজিদে ঘুরি, মসজিদে থাকি, আমার কোনো ঘর নাই, বাড়ি নেই, আমার কোনো ঠিকানা নেই, আমার কোনো কিছুই নাই। আমি তখন বললাম যে মানে কি, মানে আপনি দরবেশ? বলে, তুমি এটাও বলতে পারো, মানে তুমি যাই বলো। তাই আমার বন্ধু বলে, এটা বন্ড রে, মানে আমারে বলতেছে এটা বন্ড, আমারে বলে। আমি তখন আমার বন্ধুরে বললাম, ধুরো বেটা, বন্ড হবে কেন? লোকটাকে দেখে তো আমার এরকম মনে হচ্ছে না। তাই দুপুরবেলা আমি আমার বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া, মানে রাতে আমার বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া করে আমি লোকটার জন্য খাবার নিয়ে আসি আমার বন্ধুর ঘর থেকে। ওরা আমারে বলে যে এই লোকটা হচ্ছে একটা বন্ড লোক, ওর জন্য খাবার নিতে হবে না। তারপর আমি খাবার নিয়ে আসি। খাবার আনার পরে লোকরা, আমি বললাম যে নেন খাবার খান। উনি আমারে বলতেছে যে না, আমি খাবার খাবো না বাবা, আমি খাবার খাবো না, আমি তো সকালবেলা চলে যাব। আমি বললাম, আরে আপনি সকালবেলা চলে যাবেন, তা ঠিক আছে খাবারটা খান, খাবারটা খেলে তো কোনো সমস্যা নাই, আমি এটার মধ্যে বিষ মিশাই নাই। পরে তিনি আমারে বলতেছে, তুমি বিষ মিশালো, আমি মরবো না। এইটা বলে তিনি হাত ধুয়ে খাবারটা খাইতেছে, এবং তার খাওয়ার মানে ধরনটা খুবই অবাক করা। এভাবে হাত দিয়ে ধরে, 2 হাতে মিলে এমনি খায়। মানে আমরা তো আসলে এইভাবে হাত দিয়ে লোকমা ধরে ভাত খাই, এরকম উনি 2 হাতে খায়, এবং খাওয়ার মধ্যে একটা প্রচণ্ড রকমের আদব দেখতে পাচ্ছি আমি। নর্মালি মানুষ যেভাবে খাবার খাওনি, এভাবে খাবার খাচ্ছে না। তারপরে খাওয়া দাওয়া শেষ করছি, করার পরে মসজিদের ভিতরে তো গরম, ওখানে তো কোনো ফ্যান নাই। আমি তখন বললাম যে বাবা, মসজিদও প্রচণ্ড গরম পড়ে, আপনি কি দিঘির পাড়ে গিয়ে বসবেন? আসেন দিঘির পাড়ে বসি। পরে আমারে বলে, তুমি কি রাতের বেলায় দিঘি পাহারা দাও? আমি বললাম, হ্যাঁ, রাতের বেলায় দিঘি পাহারা দেই। পরে রাত্রে আনুমানিক 12টা থেকে 12:30টার মতো বাজে, ওই সময় আমি ওনাকে মসজিদ থেকে বের করে আনি। আইনে দিঘির পাড়ে বসে ওনার সাথে কথা বলতেছি। কথা বলতে ওই এক কথা দুই কথা বলতে পরে আমি ওনারে বললাম আমার ওই আয়নার ঘটনাটা, যে আমার একটা আয়না আছে, আয়নার সাথে এই ধরনের ঘটনা ঘটে। আমার কাছে মনে হয় যে আয়নার ভিতরে কিছু না কিছু একটা আছে, কিন্তু আমি এটাকে বের করতে পারি না। আমি মাঝে মাঝে হাসির শব্দ পাই, বা আমার সাথে অলৌকিক যে ঘটনাগুলো ঘটে গেল ইদানিং, আমি সব কিছুই লোকটাকে বললাম। লোকটাকে বলার পরে লোকটা বলে যে আমি তো জানি না, তোমার আয়নাকে আমি দেখিও নাই। আমি বললাম, আমি আয়না নিয়ে আসবো নি? বলে, না, আনতে হবে না। তো তখন উনি বললেন, ওনার একটা ব্যাগ ছিল অনেক ময়লা কাদাযুক্ত, আমার বলে ব্যাগটা একটু মসজিদ থেকে আমি নিয়ে আসি। আমি বললাম, না, আপনি আনতে হবে না, আমি যাই। আমি মসজিদ থেকে ওনার ব্যাগটা নিয়ে আসি। ব্যাগটা আনার পর উনি ব্যাগটা খুলতে শুরু করে। খুলতে মানে ব্যাগের একেবারে নিচে উনি একটা মানে সীসার মতো, মানে একটা পানির বোতল বের করে, এবং যেটা সাইজ হবে এরকম হোমিওপ্যাথিকের যেরকম সীসাগুলো হয় না, এরকম খুব অল্প পানি এটার মধ্যে। আমাকে এটা হাতে দিল, দিয়া বলল, এটার মধ্যে একটু পানি আছে, এই পানিটা আঙুলের মধ্যে নিয়ে আয়নার মধ্যে ছিটিয়ে দিও। যদি সত্যি আয়নার মধ্যে কেউ থেকে থাকে, তাহলে ওইটা তোমার সাথে কথা বলবে, বা তুমি তাকে দেখতে পাবা। আমি বললাম, এটা আপনি কি বলেন? এটা কেমন কেরামতি? বলে, হ্যাঁ, এটা যদি করো তুমি ওটাকে দেখতে পাবা, বা এটা তোমার সাথে কথা বলবে, তুমি এটা নিয়ে যাও। তো রাত্র 2টা পর্যন্ত ওনার সাথে ওখানে কথা বলে উনি বলে যে আমি তো মসজিদে যাবো, আমি তাহাজ্জুদ পড়বো। তো 2টার দিকে আমি বললাম, ঠিক আছে, আপনি মসজিদে যান, তাহাজ্জুদ পড়েন, আমি তাইলে চলে যাই, আমি আমার বন্ধুর বাসায় গিয়ে ঘুমাই, এবং সকালে আপনার সাথে আমার কথা হবে। উনি বলে, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে এই লোকটা তখন মসজিদের দিকে গেল, আমার ওই বানানো মসজিদে গেল। আমি তখন আমার বন্ধুর বাড়িতে গেলাম। গিয়া বন্ধুর বাড়িতে ঘুমাই গেছে। আমার ঘুম ভাঙছে সকাল 9টা বাজে। অনেক রাত করে ঘুমাইছি, তো 9টায় ঘুম ভাঙছে। ভাঙার পরে আমি হাত মুখ সব কিছু ধুইয়া আমার বন্ধুর বাড়ি থেকে বেরোইছি। বেরোয়ার পরে মসজিদে এসে দেখি যে লোকটা নাই।
তো অনেকে মসজিদের আশেপাশে বসে আছে, এলাকার অনেকে ওখানে গিয়ে বিশ্রাম করে, আড্ডাবাজি করে, গল্পগুজব করে। ওনাদেরকে বললাম যে মসজিদের ভিতরে একটা বয়স্ক লোক ছিল, একটু দরবেশ টাইপের, এই লোকটারে কি দেখছেন? সবাই বলে যে না, এরকম কাউকে তো আমি দেখি নাই। তা আমি মনে করছি লোকটা তো বলছেই সকালে চলে যাবে, হয়তো চলে গেছে। এই নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নাই। আমি আমার মানে দিঘি নিয়ে কাজ টাজ করতেছি, দিঘি পরিষ্কার করতেছি, মাছের ফোনা দেখতেছি, এটা করতে করতে দুপুর হলেও বন্ধুর বাড়িতে গিয়ে খাইয়া গোসল টোসল করলাম, কইরে আমি আবার ঘুমিয়ে পড়ছি। আবার বিকেলবেলা আসছি, রাতের বেলায় হঠাৎ করে আমার এই পানিটার কথা মনে পড়ছে। যে লোকটা তো আমাকে এরকম একটা পানি দিচ্ছে, ওই পানিটা তো আমার কাছে ছিল, এবং এই পানিটা কি, মানে রাতের বেলা আমার পানিটার কথা মনে পড়ছে। বলার পরে আমি তখন এই মানে আয়নাটার কাছে গেছি, মানে পানিটার বোতলটা আমি তখন রুমের মধ্যে রেখে দিয়েছি একটা জায়গায়। ওখান থেকে পানির বোতলটা নিয়ে আমি তখন আয়নাটার কাছে গেলাম। আয়নার কাছে নিয়ে যাওয়ার পরে আমি আমার আঙুলের মধ্যে, পানি খুব কম ছিল, অনেক কম পানি, আমি বিসমিল্লাহ বলে পানিটা হাতে নিলাম এবং নেওয়ার পরে পানিটা আমি তখন আয়নার মধ্যে ছিটিয়ে দিলাম। আয়নার মধ্যে পানিটা এরকম করে ছিটিয়ে দিলাম। ছিটিয়ে দেওয়ার পরে আমার কাছে মনে হলো আমার শরীরটা অনেক পাতলা হয়ে গেছে। এতক্ষণ শরীরটা অনেক ভার ছিল, অনেক ভারী মনে হচ্ছিল, বাট হঠাৎ করে মনে হচ্ছে শরীরটা আমার অনেক পাতলা হয়ে গেছে, মানে অনেক ওয়েট লুজ হয়েছে এরকম মনে হয়। পরে সেদিন অনেক ভালো লাগতেছিল। আমি আবার দিঘির পাড়ে গিয়ে দিঘিটা চারপাশে একটা রাউন্ড দিয়ে আইসা রাত্রে 12টা সাড়ে 12টার দিকে ভাই আমি তখন ঘুমাইছি, মানে শুইছি। এই শোয়ার পরে মনে হয় তন্দ্রায় আসছে, এবং তন্দ্রায় আসার মধ্যেই আমি একটা অসম্ভব সুন্দর মেয়েকে স্বপ্নে দেখি, এবং এত সুন্দর ছিল যেটা ভাই আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, আমার পক্ষে আপনাকে বোঝানো সম্ভব না। এত অপরূপা, মায়াবী, এত সুন্দর চেহারা, ঠিক যেমনটা আমি আমার দাদির মুখে শুনেছিলাম। দাদির মুখে যেমনটা শুনেছিলাম, যে আমার দাদি আমাকে যেরকম করে বলেছিল যে পরীরা দেখতে এরকম হয়, দাদির ওই বর্ণনার সাথে আজকের এই দেখা মেয়েটা আমার কাছে অবিকল এরকম মনে হচ্ছে। স্বপ্নের মধ্যে আমি দেখতে পাই আমার কাছে আসে, এসে আমার মাথায় এরকম করে মাথা টিপে দিচ্ছে, মাথা মেসেজ করে দিচ্ছে, এবং মানে সারাটা রাত সকালে ফজরের আজান পর্যন্ত ও আমার মাথা মেসেজ করে। ফজরের আজানের সময় আমার ঘুমটা ভেঙে যায়, এবং আজান দিলে পরে আমি তারে আর দেখি না, কিন্তু ঘরটার মধ্যে প্রচণ্ড রকমের সুঘ্রাণ, অনেক সুঘ্রাণ। আমি তখন তাড়াতাড়ি উজু করে মসজিদে গেলাম, মসজিদে গিয়ে নামাজটা আদায় করলাম। নামাজটা আদায় করতেছি আর চিন্তা করতেছি আমার সাথে এটা কী হইলো, আমি কি দেখলাম এটা। তখন আমার কাছে মনে হলো আসলে আমার ওই ছোট্ট মসজিদে যে দরবেশ বলে যে লোকটা আসছে, তাহলে কি এটা ওনার কেরামতি? উনি তো আমাকে পানি দিচ্ছে, এবং বলে পানি যদি আমি আয়নার মধ্যে ছিটিয়ে দিই, তাহলে যদি সত্যি আয়নার মধ্যে কোনো কিছু থেকে থাকে আমি ওটাকে দেখতে পাবো। তাহলে কি আয়নার মধ্যে যেটা বন্দি ছিল এটা আয়না থেকে মুক্তি পাইছে, আমি কি তাহলে এটাকে দেখতে পাইছি? মানে নিজে নিজে তখন খুব অবাক হয়ে গেলাম, এবং এতটাই অবাক হলাম যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এক পর্যায়ে আমি তখন মানে বাড়িতে আসছি, মানে ঘরে আসছি। ঘরে আসার পরে আমার বাড়িতে গেছি, আমার বাড়িতে যাইয়া এগুলো তো আমি আমার কাউকে বলতে পারি না, মাকেও বলতে পারি না, আমার বোনকেও বলতে পারি না। এরা এইসব কথা বিশ্বাসও করে না, আর এদেরকে এইসব কথা বললে ওরা আমার কাছ থেকে কীভাবে আয়না সরাই নিয়ে যাবে, কীভাবে কী করবো, ওরা ওই ধরনের উল্টাপাল্টা প্ল্যানিং করে। তো একটা পর্যায়ে হলো কি, এরকম করে ওই রাতটাকে, মানে ওই দিনটা কেটে গেল। ওই রাতের বেলায় এরপরের রাতে আবারও আমার কাছে আসছে সেম জিনিসটা। আসার পরে আমার এরকম মাথা এরকম করে মেসেজ করে দিচ্ছে আমার পাশে বসে বসে, সাদা পোশাক পরেই তো অনেকটা সুন্দর। তো আমি তখন ওই ঘুমের মধ্যে তার জিজ্ঞেস করে, আপনি কে? আমার বল আমি মানার। আমি বললাম মানার, আপনার সম্বন্ধে আমাকে বলেন। মানে ঘুমের মধ্যেই বলতেছে, বলে আমি একজন পরী, আমি দীর্ঘ বছর ধরে এই আয়নার মধ্যে বন্দি আছে, আমাকে আয়নার মধ্যে বন্দি করে রাখা হয়েছে, আমি আয়নার মধ্যে বন্দি হয়েছি, কিন্তু আমি এখনও আয়না থেকে পরিপূর্ণভাবে মুক্ত হতে পারি নাই। কিছুটা আমি মানুষের সাথে যোগাযোগ করতে পেরেছি, কিন্তু আমি আয়না থেকে এখনও পরিপূর্ণ মুক্ত না। তুমি আমাকে আয়না থেকে মুক্ত করো, তুমি আমাকে আয়না থেকে মুক্ত করো, আমাকে এটা বলে। তা আমি তখন তারে বলি, স্বপ্নের মধ্যেই বলতেছি যে আমি আপনাকে আয়না থেকে কিভাবে মুক্ত করব, এবং আমি আমার জীবনে একটা স্বপ্ন আছে, একটা পরীকে বিয়ে করা, আমি আপনাকে বিয়ে করতে চাই। ওই স্বপ্নের মধ্যেই কথা বলতেছে ওনার সাথে। তো এরকম করে কথোপকথনের মধ্যে হঠাৎ করে এসে আমার বন্ধু দরজার মধ্যে ডাকা শুরু করছে, দরজা ধাক্কাইতে শুরু করছে। এই জোসেফ দরজা খুল। যখন ধাক্কাইতে আসছে আমি তখন দৌড়িয়া মানে খাট থেকে উঠছি, উঠে আমি গিয়া দরজাটা খুলছে। ও ভিতরে ঢুকে বলে, কার সাথে কথা বলিস? মানে আমি তখন নিজেও জানি না আমি কার সাথে কথা বলি। আমি বললাম আমি কার সাথে কথা বলি আমি তো জানি না। ও আমার বলে, বেটা তুই এত জোরে জোরে কথা বলতেছিস, মনে হয় কোনো মেয়ের সাথে কথা বলতেছিস। আমি তো ভাবলাম তুই মনে হয় কোনো মেয়ে নিয়ে আসছিস ঘরে, তোর ঘরে কোনো মেয়ে আছে? ওই খাটের নিচে এইখানে ওইখানে মেয়ে খুঁজতেছে। আমি বললাম আরে না, আমি তোদের ঘরে থাকি, তোদের ভাই আছে, বোন আছে, তোর বাবা আছে, মা আছে, এরকম একটা ঘরে আমি বাইরের মেয়ে নিয়ে আসবো না, এরকম কিছুই না। ও তখন আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে। এই কথা বলে ও চলে গেছে। আমার আর ঘুম আসে না চোখের মধ্যে। সারাটা রাত আমার মানে ইতস্ত করতে করতে কাটতেছি, এটা আমি কী দেখলাম, আমার সাথে এটা কী হইতেছে, আসলে এই জিনিসটা কি। যাই হোক, এই করে তোমার রাতটা কেটে গেল। আমি নামাজ পড়লাম, ফজর পড়লাম, সারাদিন কাজ টাজ করলাম। এরপরে রাতে আমি আবারও শুয়েছি, এবং ইন দ্য মিন টাইম ওই রাতেও একইভাবে পরীটা আবারও আসছে। কিন্তু আমি যখন ওর সাথে কথা বলবো আমাকে বলে আস্তে কথা বলো, আমাকে আস্তে কথা বলতে বলে, এরকম করে বলে আস্তে কথা বলো। আমি তখন বললাম আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমার সাথে সংসার করতে চাই, কীভাবে সংসার করতে পারবো? ও
ও তখন আমাকে বলে যে আমার সাথে সংসার করতে হলে তোমাকে একটা কাজ করতে হবে, আমাকে এখান থেকে বের করে আনতে হবে, আয়না থেকে আমাকে বের করে আনতে হবে। আমি তখন বললাম আয়না থেকে বের করে আমি তোমাকে আনবো, কিন্তু কীভাবে আনবো আমাকে তো এটা বলবা, তুমি যেভাবে বলো আমি তোমাকে সেভাবে আয়না থেকে বের করে আনবো, আনার পরটা আমাকে বলে দাও। ও তখন আমাদের বরিশাল থেকে অনেক দূরে রাজশাহীর একটা জেলার কথা বলে এবং থানার কথা বলেছে, অমুক জেলা অমুক থানা, এবং থানার পরে ইউনিয়ন বলে, ইউনিয়নের পরে গ্রামের কথা বলে, এবং গ্রামের পরে বাড়ির কথা বলে, বাড়িতে একজন মহিলার নাম বলে, মহিলার নাম হচ্ছে নেসার বেগম। আমার বলে ওই নেসার বেগম একজন বৃদ্ধ মহিলা আছে, ওই মহিলার কাছে যাবা, ওই মহিলার কারণেই আজকে আমি আয়নাতে বন্দি, মহিলার কারণে আমি আয়নাতে বন্দি, ওই মহিলার কাছে যাবা, মহিলার কাছে গিয়ে মহিলার মনের একটা সাধনা পূরণ করবা, মহিলা যেটা চায় তার মনের মানে একটা আশা পূরণ করবা, সে যেটা বলে তার মনের একটা আশা পূরণ করবে, এবং তার মনের আশাটা যদি পূরণ করতে পারো, সে যখন খুশি হবে, খুশি হলে তার সামনে আয়নাটা দিবা, আয়নাটা দিয়ে বলবা সে যেন তার 5টা আঙ্গুলে আয়নার মধ্যে বসায় দেয়। যদি সে তার 5টা আঙ্গুলে আয়নার মধ্যে বসিয়ে দেয় তাহলে আমি আয়না থেকে বেরোতে পারবো। এই পরীটা আপনার মানার পরীটা তখন আমাকে এটা স্বপ্নে এসে আমাকে এটা বললো, বলার পরে ওই স্বপ্নটা আমার ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে এখন এই মহিলা কি চায়, বয়স্ক মহিলা, কোথায় হচ্ছে আমি আর কোথায় হচ্ছে রাজশাহী, এত দূরে আমি মানে কেমনে যাব বা কী আশেপাশে, আমি তখন এই বিষয়টা 1-2 জনের সাথে শেয়ার করি, এবং যাদের সাথে বলবো সবাই আমার পাগল বলে, এই তোর মাথায় সমস্যা আছে, এটা কোনো কথা নাকি, এগুলো কোনো বাস্তব কথা হতে পারে, এগুলো কাল্পনিক কথাবার্তা, কেউই আমার কথা বিশ্বাস করে না বা আমারও কোনো গুরুত্ব দেয় না, আমার কথারও কোনো দাম দেয় না। এরকম করতে করতে 1 দিন 2 দিন 3 দিন সময় কাটতেছে, আর আমি শিওর যে এখানে কিছু না কিছু একটা হচ্ছে। এবং প্রতি রাতে আমি এই পরীটাকে স্বপ্ন দেখি যে এই পরীটা আমার কাছে আসে, আমার কানের কাছে আসে, আমার পাশে বসে বসে আমাকে এগুলো বলে। আমি না বললাম আমাকে মুক্ত করার জন্য, আমি না বলছি আমাকে মুক্ত করার জন্য, তাহলে আমাকে মুক্ত করো না কেন, আমাকে মুক্ত করো, আমাকে স্বাধীন জীবন দাও, এই কথাগুলো আমাকে বলে। বলতে বলতে 2-3 দিন পরে আমি একদিন চিন্তা করলাম যে মহিলা আমাকে যে ঠিকানাটা আমার মুখস্থ হয়ে গেছে, মানে মানারের দেওয়া ঠিকানাটা আমার মেমোরিতে পুরো সেভ হয়ে গেছে, থানা জেলা মানে থানা উপজেলা, এরপরে হচ্ছে ইউনিয়ন, গ্রাম, মহিলার নাম সব মনে আছে। আমি একদিন সিদ্ধান্ত নিলাম আসলে এই নামের ওই গ্রামে কোনো মহিলা আছে কিনা আমি দেখতে যাব। মানে আমার একটা ভিতরে একটা জিনিস জাগলো যে মহিলাটাকে আমি দেখতে যাব। যাওয়ার পরে একদিন সকালে আমি নিজে একাই রওনা দিলাম রাজশাহীর উদ্দেশ্যে, এবং রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়ে রাজশাহীর আমি ওই থানায় গেলাম, থানা থেকে ওই ইউনিয়নে গেলাম, ইউনিয়ন থেকে আমি গ্রামে গেলাম, গ্রামে গিয়ে ওই মহিলার বাড়িতে গেলাম, এবং বাড়িতে যাওয়ার পরে ওই যে বাড়িটার কথা বললো বাড়িটা ছিল মিজি বাড়ি, মিজি বাড়িতে গেলাম, মির্জা বাড়ি বলে, নাম হচ্ছে মির্জা বাড়ি কিন্তু মানুষে মিজি বাড়ি বলে, তো গ্রামের বাসায় মিজি বাড়ি। ওই মিজি বাড়িতে যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে এই বাড়িতে নেসার বেগম বলে কোনো মহিলা আছে কিনা, সবাই বলে হ্যাঁ আছে। যখন সবাই বলে আছে ভাই আমি তখন ভয় পেয়ে গেলাম যে সবই তো ঠিক, গ্রামও ঠিক, থানাও ঠিক, বাড়িও ঠিক, উপজেলাও ঠিক, কোনো কিছুই তো পার্থক্য নাই, এবং আমি হাতে নাতে এই মহিলাকে পেয়েও গেলাম, এবং যাওয়ার পরে দেখলাম ওনার বয়স আমার কাছে দেখে মনে হচ্ছে 100+, মানে 100+, 100-রও বেশি বয়স হবে এইরকম একটা বয়স্ক মহিলা। এবং ওনাকে দেখে আমি একটু অবাক, ওনার দিকে তাকিয়ে আছে এবং উনি আমার দিকে তাকিয়ে আছে। বয়স্ক মহিলা তো কথা বলতে পারে না, শুয়ে আছে। পরে মহিলার মানে ছেলে মেয়েরা আছে, নায়নাতকুর আছে, ওরা তখন সবাই আসছে, আইসা আমার বলতেছে আমি কোত্থেকে আসছি বা আমার ঠিকানা কে দিচ্ছে বা এই মহিলার কাছে কেন আসছি। জানতে পারি এই মহিলা একটা সময় একজন কবিরাজ ছিলেন, মানে ওনাদের মাধ্যমে জানতে পারি মহিলা একটা সময় অনেক বড় কবিরাজ ছিলেন, অনেক কবিরাজি করতেন এবং বহু বছর ধরে তিনি কবিরাজি করে আসছেন, এবং তিনি অনেক ভালো, বাট বর্তমান সময় তার কিছুই নেই। এখনকার সময় তিনি অনেক গরিব, আমার দাদির মতো, অনেকটা আমার দাদির মতোই, শেষ বয়সে এসে তার কিছুই নেই। তো এরকম করে আমি তখন মহিলার কাছে আসছি, আইসা আমি বললাম যে মহিলার বলতেছে আমি আপনার নাতি, আমি একটু আপনার সাথে বসি। মহিলার সাথে বসার পরে সারাটা দিন ওই বাড়িতে কাটাইলাম, ওরা আমাকে বারবার প্রশ্ন করে আমি কোত্থেকে আসছি, কিভাবে আসছি, আমার ঠিকানা সবই বললাম, তারপরেও তাদের মনে অনেকটা প্রশ্ন জাগে। তো মহিলার সাথে সারাটা দিন থাকলাম, থাকার পরে আমি করলাম কি বিকালবেলা আপনার আসরের পরে আমি তখন এই মহিলার সাথে উঠানের মধ্যে বসছি, মানে আসরের নামাজের পরে উঠানের মধ্যে বিকেলবেলা বসছি। বসার পরে আমি বললাম যে আপনি তো মরণপথের যাত্রী হয়ে গেছেন, আপনি তো মারাই যাবেন, শেষ বয়সে আসছেন, তো আমি আপনার কাছে একটু জানতে চাই আপনার জীবনের শেষ কোনো চাওয়া আছে কিনা। জীবনে তো শেষ বয়সে আসছেন, শেষ বয়সে আপনার কোনো চাওয়া আছে কিনা। মহিলা আমার কিছু বলে না। আমি বললাম বলেন না যে আপনার শেষ বয়সে কোনো চাওয়া আছে কিনা, আপনার আল্লাহ তাআলার কাছে বা আমার কাছে কোনো চাওয়া আছে কিনা। তখন উনি ওনার একটা নাতিন আছে, মানে নাতিন যেটার বয়স হয়ে গেছে, মানে আমার থেকেও বেশি বয়স হয়েছে, মোটামুটি আমার থেকেও আমার বড় বোনের মতো, আমার একেবারে বড় যে বোন আছে আমার বড় বোনের মতো, গাল টাল ভেঙে গেছে, বয়স্ক, এবং আমারে বলে যে আমি আমার এই নাতিনটার বিয়েটা দিয়ে যেতে পারলে আমি শান্তি পাই, আমার এইটা বলে। পরে দেখলাম যে ওই মেয়েটার নাম হচ্ছে কুলসুম, মানে ওই মহিলাটার নাম কুলসুম। 2টা বিয়ে হয়েছে, স্বামী সংসার করতে পারে নাই,
স্বামী সংসার থেকে চলে আসছে এবং কোনো সন্তানাদি হয় নাই। এখন উনি বলতেছে যে আমারে বল, আমি যদি আমার এই নাতিনটার বিয়ে দিতে পারি তাহলে আমি আমার মনে শান্তি পাই, আমি আমার মনে শান্তি পাই যদি আমি আমার এই নাতিনটাকে বিয়ে দিতে পারি। এই কথা বুড়ি আমাকে বলে এবং বুড়ির কাছ থেকে এই কথা শুনে আমি তার সাথে কথাবার্তা বলে রাতের বেলায় আমি আবারও ওখান থেকে বিদায় নেই। রাজশাহী থেকে বিদায় নিয়ে আমি আবারও আমার উপজেলায় আসি। আমার এখানে আসার পরে সে রাতে আমি রাতটা আর ঘুমাইতে পারি নাই, দিনের বেলায়ও আর ওভাবে ঘুমাই নাই। এরপরে রাতে আমি বুড়িকে আবারও স্বপ্ন দেখি, মানে মানারকে, এবং আমাকে বলে আমি কেন বুড়ির মনের আশা পূরণ করি না, একটু রাগান্বিত হয়ে আমাকে বলে। তা আমি স্বপ্নে তারে বলতেছে আমি বুড়ির আশা পূরণ করবো কেমন করে। বুড়ি তো আমাকে বলতেছে তার ওই কালো কুচ্ছিত মধ্যবয়স্ক নাতিনকে বিয়ে দেওয়ার জন্য। এরকম কালো কুচ্ছিত মধ্যবয়স্ক তার ওই নাতিনকে কে বিয়ে করবে? মানার তখন বলে ওঠে তুমি বিয়ে করবা। আমি তখন একটু অবাক হয়ে ওরে জিজ্ঞেস করি এটা তুমি কি বলো, আমি যদি ওই কালো কুচ্ছিত মহিলাটাকেই বিয়ে করি তাহলে আমি তোমাকে বিয়ে কী করে করব? ও আমাকে বলে তুমি যদি ওকে বিয়ে করো, ওনাকে বিয়ে করো, তাহলে তুমি আমাকে পেয়ে যাবা, আমি আয়না থেকে বেরোতে পারবো, স্বাভাবিক জীবন নিয়ে তোমার কাছে আসবো, আমি তোমাকে বিয়ে করব। তা আমি যে ওই মানে কুলসুমকে বিয়ে করবো এটা যদি আমি কারো কাছে বলি বা এটা যদি আমি কাউকে জানাই তাহলে তো আমার এলাকার মানুষ আমাকে আস্ত রাখবে না। আর আমার আব্বা আম্মা যদি জানে তারা তো এমনিতেই বলে আমি পাগল, আমার ব্রেনে সমস্যা আছে, আমার মাথায় সমস্যা আছে। এরা যদি জানে এরা তো আমাকে মেরে ফেলবে। আর আমার বন্ধু বা আশেপাশে যারা আছে তাদেরকেও তো বলা যাবে না যে আমার একেবারে সিনিয়র বড় বোনের বয়স্ক, যার বয়স প্রায় 40-50-এর মতো, এরকম 40 বছরের একটা মেয়েকে আমি কীভাবে বিয়ে করব, মহিলাকে আমি কীভাবে বিয়ে করব। তারপরেও মানে পরি যখন আমাকে বলতেছে, আমি কিন্তু পরির জন্য পাগল হয়ে গেছিলাম যে আমার পরিকেই বিয়ে করব। তো পরিকে বিয়ে করার লোভে পরে আমি আরেকদিন সকালবেলা ওই বাড়ির মধ্যে যাই। ওনাদের বাড়িতে যাওয়ার পরে মানে ওই মানে নেসার বেগমের ছেলের সাথে মানে ওই কুলসুমের আব্বার সাথে কথা বলে আমাকে প্রস্তাব করে যে আমি ওনার মেয়ে কুলসুমকে বিয়ে করতে চাই। উনি এটা বিশ্বাস করে না। আমি বললাম যে, উনি বলে তুমি কোত্থেকে আসছো, তোমার ঠিকানা কি? আমি আমার ঠিকানা দিলাম। ঠিকানা দেওয়ার পরে ওই রাতেও আমি ওনাদের বাড়িতে থাকছি, মানে কুলসুমের বাড়িতে রাতের বেলায় থাকছি। এদিক দিয়ে কুলসুমের বাবা মা তারা সবাই আমাদের এলাকার আসছে আমার খোঁজ খবর নেওয়ার জন্য যে আমার বাড়িতে বউ আছে কিনা। আমি বলছি আমি বিয়ে করে ঘর জামাই থাকবো। তখন আমি পুকুরটা আমার ছোটো বোন জামাইরে বুঝাই দিই। আমার ছোটো বোন জামাইরে বলি আপনি পুকুরটা দেখেন, আমি কয়েকটা দিনের জন্য একটু বাইরে থাকবো, আমি এখানে থাকবো না। আমার ছোটো বোন জামাইরে পুকুরটা বুঝিয়ে দিয়ে, দিঘিটা বুঝিয়ে দিয়ে আমি তখন ওই জায়গায় চলে যাই। তারা 3 দিন পর্যন্ত আমার খোঁজখবর নিল। 3 দিন পরে তারা বারবার আমারে বলতেছে যে কী কারণে আমি এটাকে বিয়ে করব বা কী কারণে আমি তারে বিয়ে করতে চাই। আমি বলছি আমার ইচ্ছা, আমি ইচ্ছায় মনকে বিয়ে করবো, এখন আপনারা দিবেন কিনা। তারা তো আসলে মানতে পারতেছেন। আমি একটা অবিবাহিত ছেলে, দেখতে শুনতে ভালো, গ্রামে ব্যবসা বাণিজ্য করে আমার এলাকাতে আমার অনেক সুনাম। আমার মতো একটা ছেলে এরকম মধ্যবয়স্ক বিধবা একটা মেয়েকে আমি কেন বিয়ে করব, বা ডিভোর্সি বিধবা এরকম একটা মেয়ের আমি কেন বিয়ে করব যে দেখতেও সুন্দর না। তো তাদেরকে তারা আমি বুঝে টুজানোর পরে প্রায় 3 দিন পর্যন্ত আমি ওখানে ছিলাম। 3 দিন থাকার পরে তাদের উপরেও হয়তো আল্লাহ রহমত বর্ষণ হয়েছে, তারা তখন বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে যে ঠিক আছে তারা ওই কুলসুমরা আমার কাছে বিয়ে দিবে। একটা পর্যায়ে তারা কুলসুমকে তখন আমার কাছে বিয়ে দেওয়ার জন্য প্রিপারেশন, এবং কুলসুমের ঘরেই একদিন দুপুরবেলা একটা রাধাহাঁস জবাই দিয়ে এলাকার 2-1 মানুষকে খাওয়াইয়া হুজুর ডাইকা মিষ্টি খাওয়াইয়া হুজুরের সাক্ষী রেখে তখন কুলসুমের সাথে আমার বিয়ে হয়। সে সময় প্রায় 70,000 টাকা কাবিনে, 70,000 টাকা কাবিনে আমি কুলসুমকে বিয়ে করে যেদিন আমি বাসর ঘরে যাই, মানে আমি আপনাকে ওই বাসর ঘরের বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। বাসর ঘরে গেলে পরে আমার যখন কুলসুমের সাথে আমার বাসর হয়, আমি ওই কুলসুমকে দেখতে পাই না। আমি কুলসুমের ভিতরে আমার ওই পরীটাকে আমি দেখতে পাই, মানে আমার মানারকে আমি দেখতে পাই। অসম্ভব রকমের সুন্দর ওই মানারকে আমি দেখতে পাই। এবং সারা রাত আমি কুলসুমের সাথে বাসর করি, কিন্তু আমার কাছে মানে আমি মানারের সাথে। রাত পেরিয়ে যখন দিন আসলে আবার আমি কুলসুমের দিকে তাকাই না, ওর দিকে আমার তাকাইতে ভালো লাগে না, ওর সাথে আমার কথা বলতে ভালো লাগে না। কিন্তু রাতের বেলা ওর মাঝে যখন মানার আসে আমি ওর সাথে ভালোই সময় কাটাই। এরকম করে 15-20 দিন এখানে থেকে গেলাম। ইতিমধ্যে আমার বাবা মা, আমার বোন জামাইরা সবাই জানতে পারছে আমি রাজশাহীতে চলে গেছি, ওখানে বিয়ে করছি, এক মেয়ের সাথে আসি। এরা জানার পর তো তারা সবাই পাগলামি শুরু করে দিছে যে এটা কীভাবে সম্ভব, এটা কীভাবে আমি এগুলা করছি। আমার আব্বা আম্মা খুব ঝামেলা করতেছে। এদিকে অনেক কাহিনী আছে, কাহিনী ফাহিনী অনেক কিছু আছে। আমার আব্বা আম্মা মানবেই না। আমার আব্বা বলতেছে আমাকে ত্যায্য করে দিবে, বাড়ি থেকে পিটায় বের করে দিবে। আমার বড় বোন জামাই ঝামেলা করতেছে। তো যাই হোক, একটা পর্যায়ে সবাই বলে বিয়ে করে ফেলছে, ও সংসার করবে, ও পছন্দ করছে, ও বিয়ে করছে, আপনারা এত কথা বলতেছেন কেন, বউ নিয়ে আসেন। সবাই আমার আব্বার তখন ধমক দিল। আর আমাদের পরিবারে তো আমি ছাড়া আর কেউ নেই, আমি সমস্ত ইনকাম করি, আমি পরিবার চালাই। একটা পর্যায়ে আমার মা তখন বাধ্য হয়ে আমাকে আর কুলসুমকে নিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে রাজশাহী তখন আমাদের গ্রামে আসে, বাড়িতে আসে। আমার বউ যে দেখছে সেই থুতু ফেলছে, মানে কুলসুমরে যেই দেখছে সেই থুতু ফেলছে যে এইরকম একটা মেয়ে, এত কুচ্ছিত চেহারা ভালো না, এইটা ওইটা, সবাই তখন এরকম করে বলতেছে। তারপর আমি তো জানি ওরে কেন বিয়ে করছি।
প্রতিটা রাতে আমি ওর মাঝে মানারকে দেখতে পেতাম। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা, আমি এই কথাটাই বলতে ভুলে গেছিলাম, কুলসুমের সাথে আমি যখন বাসর ঘরে যাব, বাসর ঘরে আমি কিন্তু আবার ওই আয়নাটা সাথে করে নিয়ে যাই, ওই পরানো আয়নাটা নিয়ে যাই। এবং বিয়ে মানে 3 দিন ওদের বাড়িতে ছিলাম, 3 দিন আয়নাটা আমার সাথেই ছিল। আমি যখন এই কুলসুমের সাথে বাসর ঘরে ঢুকবো, বাসর ঘরে ঢোকার আগে এই কুলসুমের দাদি আপনার এই নেসার বেগম তখন বসে আছে, মানে বাসর ঘরের সামনে একটা চেয়ারের মধ্যে বসে আছে। আমি বললাম দাদি, আশেপাশে দাদির পাশে আরও 2-3 জন মানুষ আছে, সবাই আমি বললাম আপনারা সবাই সরে যান, আমি একটু দাদির সাথে কথা বলি। তা আমি দাদিরে বললাম যে দাদি, আমি তো আপনার নাতিনের সাথে বাসর ঘরে ঢুকতেছি, আপনি কি খুশি? আমার বলে হ্যাঁ খুশি। এবং সত্যি উনি অনেক খুশি, মানে ওই নাতিনটা ওনাকে অনেক ভালোবাসতো, মহিলাটাকে, এই বুড়িটাকে অনেক ভালোবাসতো। এবং বয়স হওয়ার পরেও বুড়ির পায়খানা প্রস্রাব পরিষ্কার করা, বুড়ির সেবা যত্ন করা সবই এই মানে কুলসুম বেগমে করছে। পরে আমি বললাম দাদি আপনি কি খুশি আমি যে কুলসুমরে বিয়ে করছি? উনি খুশি, মানে খুশিতে এরকম বুক থাপড়াইতে আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি, এর থেকেও খুশি আমার জীবনে আর কিছু হতে পারে না, আমি মহা খুশি, আমার কুলসুম অনেক সুন্দর একটা জামাই পাইছে। পরে আমি বললাম দাদি তুমি যদি খুশি হয়ে থাকো তাহলে এই আয়নার মধ্যে একটু হাতটা রাখো। তো দাদিকে আয়নার মানে ওই বুড়িকে আয়নার দিকে তাকায় হাত রাখছে নাকি আমি জানি না, বুড়ি আয়নাটার মধ্যে হাত রাখছে। এবং আল্লাহ সাক্ষী ভাই, আয়নাটার মধ্যে হাত রাখার পরে আয়নাটা পুরো কালো হয়ে গেছে। এই বুড়ি যখন আয়নাটার মধ্যে হাতটা রাখছে এবং এই পরিষ্কার স্বচ্ছ আয়নাটা একদম কালো হয়ে গেছে, নিকৃষ্ট কালো হয়ে গেছে, মানে ঘরের মধ্যে পরে আমি আয়নাটাকে কালো পাই। আয়নাটা আমি তখনও রেখে দিয়েছি, আমার কাছেই রেখে দিয়েছি। আয়নাটা একদম কালো হয়ে যায়। কুলসুমের সাথে বাসর ঘর হয় এবং আব্বা আম্মা প্রচণ্ড রকমের ঝামেলা করে অনেক কিছুর পরে দেন আব্বা আম্মা তখন কুলসুমকে মেনে নেয়। আমি তখন কুলসুমকে নিয়ে ভাই বাড়িতে আসি। কুলসুমকে নিয়ে বাড়িতে আসার পরে এই পরিটার সাথে তখন আমার ডিরেক্টলি কথা হতো। আমি ওকে দেখতে পাইতাম, দিনের বেলাও আমার সামনে আসতো, আমি শুধু দেখতাম আর কেউ দেখতো না, কুলসুমও দেখতো না, আমার বাবা মা কেউই দেখতো না। এবং ও আমার সামনে আসতো, আমার সাথে কথা বলতো, আমি ওকে ওর রূপেই দেখতে পেতাম। রাতের বেলা ওর সাথে আমি থাকতাম কুলসুমের মাধ্যমে। তো এইরকম করতে করতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমি মানুষের কবিরাজি করব। মানে আমার কবিরাজি করার একটু শখ জাগছে, যে ও বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে, আমি কবিরাজি করবো। আমি তখন এই পরিটারে মানারে বললাম, মানার বলে হ্যাঁ করতে পারো, যা লাগে আমি তোমাকে সাহায্য করব। এরপর আমি তখন এই কবিরাজি করতে শুরু করি। তো অনেকেই বলে আমি এটা বন্ডামি করছি বা আমার এটা বন্ডামি ছিল, কিন্তু বন্ডামি ছিল কি না এটা আপনি পরেই বুঝতে পারবেন। আরেকটু শোনেন, পরে কবিরাজি করতেছি, দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, যে কোনো সমস্যার সমাধান, শুধুমাত্র পরি আমার ওষুধ দিতেছে, এই ওষুধগুলো আমি মানুষকে দিচ্ছি এবং মানুষকে দিলে পরে এই মানুষ তখন এই ওষুধগুলো খাইতেছে, চিকিৎসা করতেছে, সবই হচ্ছে আয়নাটার সামনে। আমি আয়নাটাকে সামনে রাখতেছি, মানুষ আসতেছে আমার পাশে বসতেছে এবং আমি আয়নাটার দিকে তাকাইতেছি, পরিটাকে আমি আয়নার ভিতরে দেখতে পাচ্ছি এবং পরিটা আমাকে বলতেছে যে এটা করো, ওইটা করো, এইভাবে করো, ওভাবে করো, এই সব কিছু আমি তখন দেখতে পাই। এরকম করতে করতে আমি যে কুলসুমের সাথে ঘুমাই বা কুলসুমের সাথে থাকি, কুলসুমের সাথে এরকম সম্পর্ক হয় রাতের বেলা, এটা যে আমি মানারকে দেখতে পাই, এই কথাটা ভাই আমি তখন করি কি, আমার আশেপাশে 2-1টা বন্ধুবান্ধব আছে, তো মানে কিছু পরিচিত মানুষ, ওরা আমারে আবার বলে, ধরেন আমার বন্ধুই ওই আমারে বলে যে এত কুচ্ছিত চেহারা, যার দিকে তাকাইলে বেটা বমি আসে, এরকম একটা মহিলার সাথে তুই কেমনে রাতের বেলা ঘুমাস আমারে বলে। আমি তখন বললাম আমি তো ওর সাথে ঘুমাই না, আমি একটা যুবতী সুন্দরী পরীর সাথে ঘুমাই। আমারে বলে মানে কি? আমি বললাম হ্যাঁ, রাতের বেলা যখন আমি আমার বউ মানার এই কুলসুমের সাথে ঘুমাই, তখন কুলসুমের ভিতরে মানার বলে একটা পরী এসে কুলসুমের ভিতরে ঢুকে এবং আমি ওই পরীটার সাথে রাত্রি যাপন করি। আমার ওই প্রতারক বন্ধু তখন করলো কি, এইটা আমার বউকে বলে দিছে, আমার বউকে বলে দেওয়ার পর আমার বউ এই শুরু করছে, মানে কুলসুম এই শুরু করছে। এরই মাঝে ওই যে কুলসুমের যে দাদি ছিল নেসার বেগম, ওই মহিলা কিন্তু মারা গেছে। আমাদের বিয়ের প্রায় মাস দেড়েকের মাথায় মহিলা মারা যায় এবং মহিলা মারাতে কুলসুম অনেক কষ্ট পাইছে, অনেক কান্নাকাটি করছে। আমার মনে হয় ওর মতো কান্নাকাটি আর কেউ করে নাই। আমার এই বন্ধু কুলসুমকে এসে বলে দিল যে তোর জামাই তো আমার এইটা বলছে, সে আয়নার মধ্যে নাকি যারা দেখে সে নাকি রাতের বেলায় তোর উপরে এসে ভর করে সে ওই আয়নার পরিটার সাথে শারীরিক সম্পর্ক করে, তোর সাথে না। এইবার কুলসুম আমারে বলতেছে তুমি আয়নাবাজি ছেড়ে দাও, কবিরাজি ছেড়ে দাও, তুমি কবিরাজি করো না, কবিরাজি বন্ধ করো, কবিরাজি করো না। আমি বললাম না আমি কবিরাজি করবো। কেন আমি কবিরাজি করবো না? আমি করবো, তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? কিন্তু আমাকে বাধা দেয়, মানে প্রচণ্ড রকমের বাধা দিতেছে। শনিবারের কথা যতটুকু আমার মনে আছে, শনিবারে দিনের তখন প্রায় 2:30 থেকে 3টার মতো বাজে, আমি খাওয়া দাওয়া করে ওই দিন মানার আমার সাথে, মানে আমার কুলসুম আমার বউ আমার সাথে অনেক ভালো ব্যবহার করতেছে, মিষ্টি ব্যবহার করতেছে। আমি তখন করলাম কি, 2টা 2:30 থেকে 3টা হবে শনিবারে, আমি তখন এই রুগী দেখার জন্য বসছি। 2টা মহিলা আসছে, 2টা মহিলার সমস্যা, তাদের সমস্যার সমাধান করতেছি। এই অবস্থার ভিতরে হঠাৎ করে ভাই পিছন থেকে আমার বউ আইসা একটা পানি, মনে হয় যেন কিছু পানি আইনাই এই আয়নাটার মধ্যে মারছে। আয়নাটার মধ্যে পানিতে মারার পরে, মানে আয়নাটার মধ্যে পানিটা মারছে মাত্র, আমার সামনে যে 2টা মহিলা ছিল
ওই দুইটা মহিলা চিৎকার দিয়ে পড়ে গেছে। আর আমি যেটা দেখলাম যে আয়না থেকে মনে হয় একটা আলোক রশ্মি আমার দুইটা চোখের মধ্যে এসে ঢুকে গেছে এবং একটা চিৎকারের শব্দ শুনতে পাইছি, ভয়ানক একটা চিৎকার। এই চিৎকারের শব্দ শুনে আমিও অজ্ঞান হয়ে যাই, মহিলা দুইটাও আমার সামনে পড়ে যায়। শুধু দেখলাম যে আমার বউ এরকম পানিটা ছিটাই দিল আমার বউয়ের পাশে, আমি দেখছি আমি জ্ঞান হারিয়ে ফেলি। মানে পানিটা দেওয়ার মাত্র আমি ওর দিকে তাকাই যখন আয়নার দিকে তাকাই তখন আয়না থেকে মনে হলো একটা আলোক রশ্মি আমার চোখের ভিতরে ঢুকছে, আমি জায়গায় জ্ঞান হারিয়ে ফেলি, অজ্ঞান হয়ে যায়। এবং অজ্ঞান হয়ে যাওয়ার পর আমার যখন ভাই জ্ঞান আসে, আমার চোখে মুখে পানি দিয়ে যখন আমার স্মৃতিশক্তি আসে, আমি তখন আর চোখে দেখতে পাই না। আমি আমার বউরে বলতেছি, কুলসুমরে বলতেছি তুমি কি দিছো আয়নার মধ্যে, কি দিছো, কিছুই বলে না। ও কি দিছে ও বলেই না। আমি তখন আর পরীটাকে দেখতে পাই না, আমি আর পরীও দেখতে পাই না, আয়নাও দেখতে পাই না। আমার পুরোটা চোখ মনে হয় জ্বলসে গেছে, মানে পুরো জ্বলসে গেছে। রাগের মাথায়, ক্ষোভের মাথায় ওইখানে দাঁড়ায় আমি কুলসুমরে তালাক দিছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, ওই জায়গায় কুলসুমরে তালাক দিয়ে দিই। এবং তালাক দিয়ে দেওয়ার পরে আজকে আমার বর্তমান বয়স প্রায় 60 থেকে 65 বছর হবে, এই পর্যন্ত আমি আর বিয়ে শাদী করি নাই। আমি কি হইলো আমার সাথে, আমি আর এই 60-65 বছর বয়স আমি আর মানার কেউ দেখি নাই, মানারও আর আমার কাছে আসে নাই, এবং আমি আর মানার কেউ দেখতে পাই না। এবং এই 60-65 বছর আমি সম্পূর্ণভাবে অন্ধ, পরিপূর্ণভাবে অন্ধ। এবং আমি ওই চোখ থাকা অবস্থায়, কবিরাজি করা অবস্থায় কিছু জায়গায় সম্পত্তি কিনি এবং আদৌ এই জায়গায় সম্পত্তিগুলো বাগা বন্ধক এভাবে করে আমি বেঁচে আছি। আমি আর বিয়ে শাদী করি নাই। তো আমি জানি না যে আমার বউ কার কাছ থেকে কি আনছিল, কি ওই আয়নার মধ্যে দিয়ে দিল যেটা দেওয়ার পরে এরকম ঘটনা করলো। আরেকটা জিনিস অবাক করা, যেই 2টা মহিলা আমার সামনে ছিল তাদের সমস্যা তারা সমাধান করার জন্য আসছে, এই 2টা মহিলা সম্পূর্ণভাবে পাগল হয়ে যায়। এই দৃশ্যগুলো তারা দেখে তারা সম্পূর্ণ পাগল হয়ে যায়। আজ অবধি পর্যন্ত 2টা মহিলা বেঁচে আছে, এখনও তারা পাগল। তাদের দুজনের বয়স হয়েছে, তারা দুজনেই হচ্ছে চাচাতো বোন, দুজনেই পাগল, এখনও পাগল। এর আমার থেকেও বয়সে একটু বড়, কিন্তু তারা দুজনেই পাগল, এখনও পাগল। তা আমার আল্লাহ দৃষ্টিশক্তি নিয়ে গেল, বা যে কোনোভাবে হোক আমার চোখ চলে গেল, আমি এরপর থেকে আর চোখে দেখতে পাই না। তো অন্ধ মানুষ মোবাইলে মাঝে মাঝে গজল, কেরাত এগুলো শুনতাম, ওই শুনতে ভাই একদিন আপনার এগুলো পাইলাম। তা আমি তো চোখে দেখি না, আমাদের বাড়ির কিছু ছেলে ফেলে আছে, আমার ভাতিজা হয়, ভাগিনা হয়, এদের সহযোগিতা আমি আপনার গল্পগুলোরে পাই। আপনার গল্পগুলোকে শুনলাম, শোনার পরে আমার এক ভাতিজাই হয়, সম্পর্কে ভাতিজাই হয়, ওর মাধ্যমে আমি আমার ঘটনাটা আপনাকে লিখে পাঠাইলাম। ওর নাম হচ্ছে সাব্বিরের মাধ্যমে ঘটনাটা লিখে পাঠাইলাম। যদি পারেন আপনি আমার ঘটনাটা রেকর্ড করবেন। আপনি ভালো থাকবেন, আমি আপনার বাবার বয়সী, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই জোসেফ আলী বা জোসেফ কবিরাজের জীবনের ভয়ঙ্কর রকম বাস্তব গল্পটা শোনার জন্য। গল্প তো নয়, আমি জানি না গল্প শুনে আপনার কাছে কেমন লেগেছে, বাট গল্প রেকর্ড করতে করতে আমার কাছে মনে হয় যেন আমি সত্যিকার অর্থে জোসেফ আলী হয়ে ওই পরীর সাথে দেখা করে এসেছি। ঠিক এমনটাই আমার কাছে মনে হচ্ছিল। গল্প বলতে বলতে আমি গল্পের মাঝে হারিয়ে গিয়েছি। এই গল্প আপনার কাছে কেমন লেগেছে এবং এই গল্প নিয়ে ব্যক্তিগত মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর যেখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।